আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। গুচ্ছ অ্যাডমিশনের জটিল সংখ্যার অন অফ দ্য বেস্ট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা জটিল সংখ্যা অধ্যায়টা একদম কাটাছেঁড়া করে ফেলবো। মানে তোমার গুচ্ছ ভর্তি পরীক্ষায় যত টাইপের কোশ্চেন এখান থেকে আসতে পারে, যত টাইপের কনসেপ্ট এই অধ্যায়ে আছে, আমরা সকল টাইপের কনসেপ্ট জেনে ওই টাইপের সবগুলা কোশ্চেন করে ফেলবো। তুমি এই ক্লাসটা করলে তোমার জটিল সংখ্যা অধ্যায় নিয়ে আর কোনো টেনশন করতে হবে না। তুমি এই অধ্যায় থেকে আসা সকল টাইপের কোশ্চেন অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ। তো আমি তোমাদের ফয়সাল ভাইয়া তোমাদের সাথে আছি। আমি বর্তমানে পড়াশোনা করতেছি বুয়েটের ট্রিপলি ডিপার্টমেন্টে। তো চলো আমরা শুরু করি। তো প্রথমে খেয়াল করো, আমাদের জটিল সংখ্যা অধ্যায় থেকে আসলে এই যে টপিকগুলো এখানে লেখা আছে এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক। আমি তোমাদের অধ্যায়ের সবকিছু কভার করব, বাট তোমরা যখন বাসায় নিজেরা পড়াশোনা করবা তোমরা এই টপিকগুলোকে বেশি করে গুরুত্ব দিবা। এখান থেকে বিগত বছরগুলোতে কোশ্চেন বেশি আসতেছে। সো তোমার এখান থেকে কিন্তু মানে এবারও কোশ্চেন আসার পসিবিলিটি অনেক বেশি। সো আমরা সবগুলা টপিক কভার করব, বাট এগুলাকে একটু বেশি করে ইম্পর্টেন্স দিব। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের প্রথম টাইপটা হচ্ছে জটিল সংখ্যার পরিচয় বা জটিল সংখ্যার ধারা। আমরা আস্তে আস্তে সবকিছু পড়ে ফেলবো। আচ্ছা, তো ভাইয়া জটিল সংখ্যা আসলে কি? দেখো, জটিল সংখ্যাকে আমরা ইংরেজি লেটার আই দ্বারা প্রকাশ করি। আইতে হচ্ছে ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা। এখন এই যে আয়ের আসলে পাওয়ার নিয়ে আমাদের পড়াশোনা করতে হয়। আয়ের ঘাত থেকে আমাদের পরীক্ষায় কোশ্চেন থাকে। তো ভাইয়া আই মানে কি বলতো? আই মানে হলো √(-1)। দেখো, আমরা কিন্তু ছোটবেলা থেকেই পড়তেছি যে রুটের মধ্যে কখনো নেগেটিভ নাম্বার বসতে পারে না। বাস্তব জগতে রুটের মধ্যে কোনো নেগেটিভ নাম্বার বসে না। এজন্য কিন্তু কাল্পনিক সংখ্যার আবির্ভাব হয়েছে। কারণ যেখানে আমি দেখবো রুটের মধ্যে মাইনাস কোনো সংখ্যা আছে, তাহলে ওগুলোকে আমি কিভাবে ডিফাইন করব, কিভাবে সংজ্ঞায়িত করব? আমার কিন্তু ওই সংখ্যাগুলোকে সংজ্ঞায়িত করার জন্য কাল্পনিক সংখ্যার উৎপত্তি হয়েছে। তো ভাইয়া তুমি আমাকে একটু সহজভাবে বলো। দেখো, আমি এখানে আয়ের মান লিখছি, সবাই মনে রাখবা এটা। আমাকে বলো তো ভাইয়া আই স্কোয়ার সমান কত হবে? আচ্ছা, আই স্কোয়ার মানে কি বলো তো? আয়ের যে মানটা ছিল তাকে স্কোয়ার করে দিব, তাই না? হ্যাঁ ভাইয়া, তাকে স্কোয়ার করে দিব। তাহলে দেখো তো, এই রুট আর স্কোয়ার পরস্পর ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কি বলো তো? থাকবে হচ্ছে -1। আই স্কোয়ারের মান আমরা পাইলাম। এবার আসো তো ভাই, আমরা আই কিউব বের করি। দেখো, আমি আই কিউবকে লিখতে পারি আই স্কোয়ার ইন্টু আই। হ্যাঁ ভাই, লিখতেই পারেন। আই স্কোয়ার মানে কত? আই স্কোয়ার মানে হচ্ছে -1। একটু আগে দেখছি ভাইয়া। তো -1 ইন্টু আই মানে কি? -i। আবার দেখো, i⁴ মানে আমি কি লিখতে পারি বলো তো? i⁴ মানে আমি লিখতে পারি আই কিউব ইন্টু আই। হ্যাঁ ভাইয়া, লিখতেই পারেন। আই কিউবের মান কত বলো তো? আই কিউবের মান হচ্ছে -i, তাহলে -i, আই কিউবের মান বসাচ্ছ ইন্টু আই। এখানে দেখো কত পাচ্ছি? -i²। আমরা জানি আই স্কোয়ারের মান হচ্ছে -1, তাহলে এখানে -i² এর মান কি? +1। এটুকু সবাই বুঝতে পারছি? এটুকু আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখন ভাই আমি তোমাকে একটু সামারি করি। আচ্ছা, যেহেতু আমাদের অ্যাডমিশনে খুব একটা সময় না, আমি তোমাদের একদম ধরো যে একদম ওই যে এখানে কিন্তু অনেকগুলা পাওয়ার নিয়ে দেখানো যায়, বাট আশা করি তুমি অধ্যায়টা মোটামুটি একবার পড়ছো। তাহলে তুমি এজন্য আমি তোমাকে অত বেশি ডিপে যাব না, কারণ আমাদের সামনে পরীক্ষা, আমাদের তাড়াতাড়ি কম্প্যাক্ট ভাবে শেষ করতে হবে। হ্যাঁ, সো আমি এখানে আর পাওয়ারগুলো দেখাচ্ছি না। তুমি দেখবা i⁶, 7, 8 এগুলা বের করে দেখতে পারো, সবগুলা একই স্ট্রাকচার ফলো করবে। তুমি দেখবা ভাইয়া, আমরা এখানে i⁴ বের করছি। তুমি দেখো i⁸, i⁻12, i⁻16, এই সবগুলোর মান 1 হবে। বাসায় চেক করতে পারো, একদম এটা 1ই হবে। এখন এখান থেকে আমরা একটা কনক্লুশন টানতে পারি। দেখো, আমরা যখন দেখতেছি দেখো আয়ের মাথায় 4-এর কোনো গুণিতক সংখ্যা আছে। দেখো 4, 8, 12, 16, এই প্রতিটা নাম্বার কিন্তু 4-এর গুণিতক। মানে দেখো, আমি কিন্তু এই সংখ্যাগুলোকে 4 দ্বারা সরাসরি ভাগ করতে পারি। এই সংখ্যাগুলোকে 4 দ্বারা সরাসরি কিন্তু ভাগ করা যায়। দেখো, যে 4×2 8, 3×4 12, 4×4 16। তাহলে এখান থেকে আমরা সামারি করতে পারি, যদি আয়ের মাথায়, যদি আয়ের পাওয়ারে 4-এর গুণিতক কোনো সংখ্যা থাকে, আমরা তাকে 4n দ্বারা প্রকাশ করতেছি। n এর মান 1 হলে 4 হবে, n এর মান 2 হলে 8 হবে, n এর মান 3 হলে 12 হবে, n এর মান 4 হলে 16 হবে। সো i⁴n, এই 4n হচ্ছে এমন একটা সংখ্যা, 4n আমাদের সামনেও কিন্তু কাজে লাগবে। সবাই একটু এখন ভালো করে বুঝো। তো ভাইয়া 4n এমন একটা সংখ্যা
যে সংখ্যাটা 4 দ্বারা সরাসরি ভাগ করা যায়, যে সংখ্যাটা 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য, যে সংখ্যাকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হয়। তো 4n হলো 4 দ্বারা বিভাজ্য 4 এর গুণিতক একটা সংখ্যা। আমরা মনে রাখবো i এর মাথায় যদি 4 এর গুণিতক কোনো সংখ্যা থাকে তাহলে বড় তো তার মান কত হবে ভাইয়া? তার মান হবে 1, অলওয়েজ 1 হবে। ঠিক আছে, সবাই এটা অনেক ভালো করে মনে রাখবে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট যে i এর মাথায় যদি 4 এর কোনো গুণিতক থাকে তাহলে তার মান অলওয়েজ 1 হবে। এটুকু সবাই ক্লিয়ার হইছো? আশা করি হইছো। এখন আসো আমরা একটু পরের টপিকে আসি। দেখো আমরা পজিটিভ পাওয়ারগুলো দেখলাম যে পজিটিভ সংখ্যা হলে আমি এভাবে করে বের করি। আমি তোমাকে একটা এক্সাম্পল দেই। ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিই ভালো করে। এখন ধরো আমি তোমাকে বললাম i টু দি পাওয়ার, ধরো যে তুমি আমাকে বের করে দাও 17। তুমি এটা কেমনে বের করবে বলো তো ভাইয়া? i টু দি পাওয়ার 17 বের করবো হচ্ছে i টু দি পাওয়ার 16 ইন্টু i টু দি পাওয়ার 1। i টু দি পাওয়ার 16 মানে হচ্ছে 1 আর এখানে i, তাহলে i টু দি পাওয়ার 17 মানে হচ্ছে i। এটা খুব সহজভাবে পারলাম। এখন দেখো তোমাকে আমি একটা বড় পাওয়ার দিলাম, ধরো তোমাকে দিলাম i টু দি পাওয়ার 584। এটার মান কত? তুমি এরকম বড় পাওয়ারগুলো আসলে কিভাবে করে ক্যালকুলেশন করবে? সবাই একটু ফোকাস করো, ভালো করে শোনো, ভালো করে শোনো। তুমি যে কোনো i এর পাওয়ার বের করতে তোমার কাজ হলো একটাই, তুমি ওই সংখ্যাটাকে 4 দ্বারা ভাগ করবা। ওই সংখ্যাটাকে 4 দ্বারা ভাগ করে ভাগশেষ যা থাকবে, আবার শোনো, i এর যে পাওয়ার আমি দিব এখানে আমি তাকে 4 দ্বারা ভাগ করব। 4 দ্বারা ভাগ করে ভাগশেষ যা থাকবে সেটা আমি i এর মাথায় বসাই দেব। দেখো এখানে সেটাই করছে ভাই, খেয়াল করো। আমি 17কে 4 দ্বারা ভাগ করি, আমরা জানি 4 এ 4 16, ভাগশেষ কত বলো তো? ভাগশেষ কিন্তু 1, তাই না? এই 1 হচ্ছে কি আমার 1 হচ্ছে ভাইয়া ভাগশেষ। দেখো ভাগশেষ কিন্তু i এর মাথায় লাস্টে বসছে, দেখছো অ্যান্সার কিন্তু i টু দি পাওয়ার 1। সো আমি যখনই i এর কোনো পাওয়ারের ক্যালকুলেশন করব আমার কাজ হবে কি বলতো? আমার কাজ হবে পাওয়ারটাকে 4 দ্বারা সরাসরি ভাগ করে দেওয়া। 4 দ্বারা ভাগ করে তুমি দেখবা ভাগশেষ কত থাকে। তো ভাইয়া ভাগশেষ যা থাকবে তুমি তাকে i এর মাথায় বসাই দিবা, তাইলে তোমার কাজ শেষ। এখন চলো আমরা এটা প্র্যাকটিস করে ফেলি। সবাই সবাই ফোকাস করো, হ্যাঁ সবাই আমার কথা ভালো করে শুনো। দেখো আমরা এই টাইপের যে কোনো কোশ্চেন অনেক ফাস্ট করে ফেলতে পারবো, অনেক ফাস্ট করে ফেলতে পারবো। ঠিক আছে, খেয়াল করো, এখন খেয়াল করো। আমার এখানে বের করতে বলছে i টু দি পাওয়ার 584। বলো তো কি করব? যে কোনো পাওয়ার আমার দিকে, আমার কাজ হলো ওই সংখ্যাটাকে 4 দ্বারা ভাগ করা, ভাগ করে ভাগশেষ বের করা। এখন তুমি ভাগ করো হাতে করে, চলো আমাদের যেহেতু ক্যালকুলেটর নাই কাছে। তো 4 একে 4, আমি একবারে করতে পারতাম যে, আচ্ছা করি, সমস্যা না তোমাদের জন্য। এখানে 18, দেখো 4 এ 4 16, হাতে থাকে 2, 24, 4 6 24। দেখো তো ভাইয়া ভাগশেষ কত? সবাই ফোকাস করো দিকে, অন্য কোনো দিকে কিন্তু ভাইয়া মনোযোগ দিলে কিচ্ছু বুঝবা না। আমার কথাগুলো শুনো, তাইলে দেখবো তোমাদের এই অধ্যায়ে কোনো সমস্যা থাকতেছে না। দেখো আমরা i এর পাওয়ার কিভাবে ক্যালকুলেশন করব, আমার কাছে যে পাওয়ারের দিক না কেন কোনো সমস্যা নাই, আমরা পারবো। আমাদের কাজ হলো ওই পাওয়ারটাকে 4 দ্বারা ভাগ করে ভাগশেষ বের করা। দেখো ভাগশেষ এখানে 0, তাহলে অ্যান্সার কি হবে? i টু দি পাওয়ার ভাগশেষ, i এর মাথায় ভাগশেষ বসাই দিব, ভাগশেষ 0, i টু দি পাওয়ার 0 মানে কিন্তু 1। দেখছো কত বড় পাওয়ারের ক্যালকুলেশন করে ফেলছি? সবাই পারবা না বলো তো? আশা করি সবাই পারবে। এখন একটু সামনে আসো, একটা কোশ্চেন দেখাই তোমাদের। এই কোশ্চেনটা পরীক্ষায় অনেক বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেকবার আসে। সবাই একটু ভালো করে শোনো, এটা কিন্তু তোমাদের যে কোনো পরীক্ষায় চলে আসবে। হ্যাঁ তোমাদের কিন্তু গুচ্ছ পরীক্ষায় চলে আসবে, সো সবাই খুব ফোকাস করো এদিকে। আচ্ছা এখানে দেখো বের করতে বলছে i টু দি পাওয়ার -49 এর মান কত। ওকে ফোকাস করো। আচ্ছা আমি তোমাকে প্রথমে একটা কথা বলি ভাইয়া, দেখো এখানে i টু দি পাওয়ার মাইনাস পাওয়ার দিছে না? আচ্ছা আমাকে বলো তো ভাইয়ারা তোমরা, x টু দি পাওয়ার -1 মানে কি? 1/x। তাহলে i টু দি পাওয়ার -1 মানে কি? 1/i। একদম সহজ কথা, খাঁটি বাংলা কথা বলতেছি। সো i টু দি পাওয়ার -1 মানে হচ্ছে 1/, সবাই বুঝতে পারছে। এখন এখানে আসো, তাহলে আমার এখানে বের করতে বলছে i টু দি পাওয়ার -49। আমি এটাকে লিখতে পারি কি 1/i টু দি পাওয়ার 49। এখন তুমি i টু দি পাওয়ার 49 এর মান বের করে মান বসালে ভাই হয়ে যাবে। খেয়াল করো i টু দি পাওয়ার 49 এর মান কত আমাকে বলো তো? কাজ কি হবে বলো তো? কাজ হলো ওই সংখ্যাটাকে আমরা কি করব 4 দ্বারা ভাগ করে ভাগশেষ নিব। তাহলে দেখো 49কে ভাইয়া 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হয়? দেখো আমরা জানি 4 12 48, তো ভাগশেষ কিন্তু 1। তাহলে 49কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কিন্তু 1 হবে।
তো আই টু দি পাওয়ার 1, তো 1/i। এখন আমরা একটু এই ক্যালকুলেশনটা ভালো করে মনে রাখি, তুমি আরো একটু সিম্পলিফাই করো। আচ্ছা বলো তো ভাই, আমরা 1 কে কি লিখতে পারি? আমরা জানি আই টু দি পাওয়ার 4 মানে কিন্তু 1, তাই না? হ্যাঁ, এখানে আই থাক। এখন দেখো এখানে কাটাকাটি গেলে থাকতেছে আই কিউব, আই কিউবের মান কিন্তু মাইনাস আই। ওকে, সো আই টু দি পাওয়ার -49 মানে কত? মাইনাস আই। তোমাকে একটা কথা বলি, দেখো এখানে 1/i আছে না, তোমরা অলওয়েজ মনে রাখবা 1/i এর মান হলো মাইনাস আই। এটা আমাদের পরীক্ষায় অনেকবার আসে, বুঝছো? এজন্য এটা একটু মনে রাখা বেটার, এটা একটু মনে রাখাটা বেটার। আমরা মনে রাখবো যে আই টু দি পাওয়ার -1 মানে হচ্ছে মাইনাস আই। এটা পরীক্ষায় অনেকবার আসে, তো সবাই একটু ভালো করে মনে রাখো। আই টু দি পাওয়ার -1 মানে কি বলো তো? মাইনাস আই। তুমি কিন্তু বের করতে পারবা, তুমি বের করতে পারবা, আমি তোমাকে বের করা দেখাইছি। আর তুমি এটা মনে রাখতে পারলে তুমি পরীক্ষায় একদম অনেক ফাস্ট লিখে আসতে পারবা। এটা হচ্ছে আমাদের মেইন গোল, আমরা পরীক্ষায় ফাস্ট লিখবো অন্যদের চাইতে, ঠিক আছে? গতানুগতিক ভাবে সবাই করতে পারবে। আমি তোমাকে এই ক্লাসে অনেক এমসিকিউ হ্যাক্স দেখাবো, অনেক এমসিকিউ শর্টকাটস দেখাবো, যেগুলাতে তুমি অনেক ফাস্ট করে ফেলতে পারবা। ওকে, সবাই একটু ভালো করে আমার কথাগুলো শুনো, তাহলেই হবে ইনশাল্লাহ। তো এখন চলো আমরা পরের কোশ্চেনে যাই, খেয়াল করো সবাই। দেখো এখানে কি বলতেছে ভাইয়া, আয়ের মান দেওয়া আছে, আয়ের মাথায় তোমার ফোন নাম্বার বসায় রাখছে। ভাইয়া তোমার ফোন নাম্বার আমি এত বড় সংখ্যা কিভাবে ক্যালকুলেশন করব? দেখো এখানে কিন্তু অনেক বড় একটা সংখ্যা, আমাদের মোবাইল নাম্বারের মতো। এটা যদিও বাংলাদেশের নাম্বার না, এটা মনে হয় উগান্ডার কোনো মানুষের ফোন নাম্বার, ঠিক আছে? আচ্ছা, তো আমরা দেখি আমাদের যে কোনো সংখ্যা দিলে আমরা কিভাবে ক্যালকুলেশন করি। সবাই ফোকাস করো। দেখো আমাদের এখানে ভাই কি করছে বলো তো, আমার কার মান বের করতে হবে? আই টু দি পাওয়ার, আই টু দি পাওয়ার দেখো উগান্ডার ফোন নাম্বার, তাই না? উগান্ডার ফোন নাম্বার। আচ্ছা ঠিক আছে, সমস্যা না। এখানে তোমার যা কিছু দিক তুমি সব কিছু করতে পারবা। সবাই একটু ফোকাস করো। আমরা বলো তো কি শিখছিলাম? আমাদের মেইন কাজ ছিল আয়ের মাথায় পাওয়ার যা থাকুক না কেন তাকে 4 দ্বারা ভাগ করে ভাগশেষ নিতে হবে, তাই না? ওইটাকে 4 দ্বারা ভাগ করে ভাগশেষ যা হবে সেটা আমরা আয়ের মাথায় বসাই দিব। এটা আমাদের মেইন কাজ ছিল। এখন শুনো, এখানে কিন্তু ভাইয়া অনেক বড় একটা সংখ্যা, আমার হাতে ক্যালকুলেটর নাই। এখন দেখো দেখো এটাকে কিন্তু 4 দ্বারা ভাগ করা অনেক লেন্দি একটা প্রসেস, এবং যদি এখানে আরো কোনো বড় সংখ্যা থাকে তুমি কিন্তু 4 দ্বারা ভাগ করতে দেখা যাবে তোমার পরীক্ষা শেষ হয়ে গেছে, ঠিক আছে? তো এত বড় সংখ্যাকে আমরা 4 দ্বারা ভাগ করব না, মনে রাখবা। 4 দ্বারা কোনো, দেখো আমার কিন্তু মেইন টার্গেট কি বলো তো? আমার মেইন টার্গেট হচ্ছে পাওয়ারটাকে 4 দ্বারা ভাগ করে ভাগশেষ নেওয়া। এখন তুমি ম্যানুয়ালি দেখো, ম্যানুয়ালি তুমি ভাগ করে ভাগশেষ বের করতে পারো, সেটা একটা উপায়। বাট এখানে কিন্তু ভাই ম্যানুয়াল ওয়েতে করতে গেলে অনেক টাইম লাগবে। আমরা যেটা করব মনে রাখবা সবাই, 4 দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করব, ভাগ করে ভাগশেষ বের করা যে কথা, ওই পুরো সংখ্যাকে 4 দ্বারা ভাগ না করে লাস্ট 2 ডিজিটকে 4 দ্বারা ভাগ করে ভাগশেষ নেওয়া, সেম কথা। ভাই কিচ্ছু বুঝি নাই, সহজ করে বলি। তুমি পুরো সংখ্যাকে 4 দ্বারা ভাগ করে ভাগশেষ বের করবা না, তুমি পুরো সংখ্যাকে 4 দ্বারা ভাগ করে ভাগশেষ বের করবা না, তুমি জাস্ট ওই পুরো সংখ্যার লাস্ট 2 ডিজিট, ঠিক আছে? তুমি জাস্ট লাস্ট 2 ডিজিটকে 4 দ্বারা ভাগ করে ভাগশেষ নিবা। তাহলে তোমার যে ভাগশেষ আসবে, তুমি পুরো সংখ্যাকে দেখবা 4 দ্বারা ভাগ করলে সেম ভাগশেষ আসবে। তো আমার পুরো সংখ্যা তো ভাগ করার দরকার নাই, আমি জাস্ট লাস্ট 2 ডিজিট শেষ দুইটা সংখ্যাকে 4 দ্বারা ভাগ করে দিব। সেক্ষেত্রে আমার যে ভাগশেষ থাকবে পুরো সংখ্যাকে 4 দ্বারা ভাগ করলেও ভাগশেষ সেমই থাকবে। তো আমরা জাস্ট ভাইয়া লাস্ট 2 ডিজিটকে 4 দ্বারা ভাগ করে ভাগশেষ নিব। তাহলে দেখো এখানে ভাইয়া লাস্ট দুইটা সংখ্যা হলো 24, 24কে দেখো তো 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? ভাইয়া ভাগশেষ হচ্ছে 0। তুমি দেখবা এই পুরো সংখ্যাকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0ই হবে, তুমি বাসায় করে দেখতে পারো। তাহলে দেখো ভাগশেষের মান তো 0, তাই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, ঠিক আছে? তো আয়ের পাওয়ার নিয়ে আমি তোমাকে সামারি করি। প্রথম তোমার কাজ হইতেছে, আমরা মনে রাখবো যে আয়ের মাথায় যদি 4-এর গুণিতক কোনো সংখ্যা থাকে বা 4 দ্বারা বিভাজ্য কোনো নাম্বার থাকে, ওই মানটা হচ্ছে 1। এখন এরপরে আমরা কি করব? আমরা যে কোনো পাওয়ার কিভাবে ক্যালকুলেশন করব? তুমি যেটা করবা, তুমি আয়ের পাওয়ার যা থাকবে তুমি তাকে 4 দ্বারা ভাগ করে ভাগশেষ নিবা। তো ভাগশেষটা আয়ের মাথায় বসালেই হয়ে যাবে। এখন যদি একটা বড় সংখ্যা থাকে তাহলে তাকে তো ভাগ করা ডিফিকাল্ট, তখন আমরা কি করব? তখন আমরা পুরো সংখ্যাকে 4 দ্বারা ভাগ না করে জাস্ট শেষ দুইটা সংখ্যাকে 4 দ্বারা ভাগ করব, তাহলেই হয়ে যাবে। সবাই পারবা কিনা আমাকে বলো? সবাই পারবা না বলো তো?
আশা করি তোমরা সবগুলা কোশ্চেন করতে পারবে। এখন তুমি তোমার কোশ্চেন ব্যাংকে যাও, তুমি মডেল টেস্ট দাও, তুমি যেখানে যাও না কেন, আয়ের পাওয়ার নিয়ে তোমার কোনো কোশ্চেনে আটকাবে না ইনশাল্লাহ। ওকে, আশা করি এই টপিকটা তোমাদের সবার ক্লিয়ার। আচ্ছা, এখন আসো আমরা একটু আয়ের ধারা নিয়ে পড়াশোনা করি। আয়ের ধারা, আচ্ছা। সো আয়ের ধারা পড়ার জন্য আমাদের জাস্ট এই লাইনটা একটু বেশি ইম্পর্টেন্স, এটা আমি একটু বলে দেই, খেয়াল করো, আমি তোমাকে দেখাই, আমি তোমাকে প্রমাণ করে দেখাই, খেয়াল করো সবাই এখানে। ওয়েট, দেখো এখানে আমরা আয়ের ভাই চারটা ঘাতের মান বের করছিলাম, তাই না? আয়ের মান বের করছি, আই কিউবের মান বের করছি, আই স্কোয়ারের মান বের করছি, অনেকগুলো করছি। এবার আমি তোমাকে বললাম তুমি একটু যোগ করো তো ভাইয়া, আই, আই স্কোয়ার, আই কিউব অ্যান্ড আই টু দি পাওয়ার 4। দেখো এই যোগফলটা 0 হবে। তুমি এই মানগুলো দেখো, যোগ করো, যোগফলটা 0 হবে। তো এখান থেকে দেখো আমরা কি বুঝতে পারি বলো তো আমাকে সবাই, দেখো এখানে খেয়াল করো, দেখো এই যে এটার পাওয়ার হচ্ছে 1, 1 2 3 4। সো আয়ের মাথায় যখন পরপর চারটা ক্রমিক সংখ্যা, 1 2 3 4, চারটা ক্রমিক সংখ্যা, সো আয়ের মাথায় যখন পরপর চারটা ক্রমিক সংখ্যা থাকবে, ওই যোগফলটা 0 হবে। তাহলে দেখো এখান থেকে আমি ভাই এরকম অনেকগুলো কথা বলতে পারি। ধরো তোমাকে বললাম এরকম, আই টু দি পাওয়ার 500, আই টু দি পাওয়ার 501, আই টু দি পাওয়ার 502, আই টু দি পাওয়ার 503। আমাকে বলো তো এই যোগফলটা কত হবে? বলো, তোমরাই বলো, তোমরাই বলো কত? ভাইয়া এই যোগফলটা 0 হবে। কেন 0 হবে? কেন 0 হবে? কারণ ভাইয়া আপনি আমাদের শিখাইছেন যে আয়ের মাথায় যদি পরপর চারটা ক্রমিক সংখ্যা থাকে, যোগফল 0 হয়। তো এখান থেকে দেখো আমরা এখানে লিখে রাখছি ভাইয়া, এই যে দেখো লিখে রাখছি, যদি এ বি সি ডি চারটা ক্রমিক পূর্ণ সংখ্যা হয়, চারটা ক্রমিক পূর্ণ সংখ্যা হয় এবং তারা যদি আয়ের পাওয়ারে বসে, যোগফল 0 হবে। সবাই ভালো করে মনে রেখো। আচ্ছা, এখন দেখো আমাদের একটু বড় ধারা আসলে আমরা তখন কি করব, খেয়াল করো, এই যে একটু বড় ধারা আসলে আমরা কি করব, এই যে গুচ্ছ দেখো, খেয়াল করছো, গুচ্ছ 23-24 কিন্তু আসছে, ভালো করে ফোকাস করো সবাই, আমরা সবগুলা করে ফেলবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা আটকাবো না কোনো কোশ্চেনে, সবাই একটু ফোকাস করো। আচ্ছা, দেখো আমাকে এই ধারার যোগফলটা বের করতে বলছে, বলো তো ভাই কোন ধারা? এই ধারার যোগফলটা বের করতে বলছে। আচ্ছা, তো ধারার আসলে কোশ্চেন পরীক্ষায় তুলনামূলক কম আসে, বাট তুমি জাস্ট একটা জিনিস মনে রাখতে পারলে ধারার ম্যাক্সিমাম 90% কোশ্চেন করে ফেলতে পারবা, সেটাকে আমি বলে দেই। খেয়াল করো, তুমি জাস্ট একটা লাইন মনে রাখবা, আমি তোমাকে লিখে দিচ্ছি, আই, আই স্কোয়ার, আই কিউব, আই টু দি পাওয়ার 4, এভাবে করতে করতে, এভাবে যোগ করতে করতে আমি যাব আই টু দি পাওয়ার 4n পর্যন্ত। খেয়াল করো, প্রথমটা হচ্ছে আই টু দি পাওয়ার 1, মানে শুধু আই। সো আই, এরপরে পাওয়ার 1 করে বাড়াচ্ছি, আই, আই স্কোয়ার, পাওয়ার আরো 1 করে বাড়াও, আই কিউব, আই 4। মানে আমি জাস্ট আয়ের মাথায় ক্রমিক সংখ্যাগুলা দিব, আমি আয়ের মাথায় ক্রমিক পূর্ণ সংখ্যাগুলা দিব, দিয়ে যোগ করব। আমরা দেখো কত পর্যন্ত যোগ করতেছি, আই টু দি পাওয়ার 4n পর্যন্ত। ভাই 4n মানে কি? তোমাকে একটু আগে বলছিলাম, 4n মানেই হলো এমন সংখ্যা যে সংখ্যাটা 4 দ্বারা সরাসরি ভাগ করা যায়। 4n এর মান হতে পারে 4, 4n এর মান হতে পারে 8, হতে পারে 12, হতে পারে 16, হতে পারে 20, অসীম সংখ্যা হতে পারে। 4n এমন একটা নাম্বার যে নাম্বারটা 4 দ্বারা সরাসরি ভাগ করা যায়। তো যদি ভাইয়া একটা ধারা এরকম হয় যে আই থেকে শুরু হবে, পরপর ক্রমিক সংখ্যা থাকবে এবং শেষ হবে হচ্ছে আই টু দি পাওয়ার 4n বা আই টু দি পাওয়ার এমন একটা পাওয়ার থাকবে যেটা 4 দ্বারা বিভাজ্য, তো এরকম ধারাগুলোর যোগফল আমার বের করতে বলে, সবাই মনে রাখবা ওই ধারার যোগফল ভাইয়া 0 হবে, ওই ধারার যোগফল ভাইয়া 0 হবে। ঠিক আছে, তুমি জাস্ট ধারার দেখবা যোগফল বের করতে, তুমি জাস্ট এটা মনে রাখলে তোমার ম্যাক্সিমাম জিনিস হয়ে যাবে। খেয়াল করো, আমরা এখন এটা সলভ করি, চলো। দেখো তো এখানে আমার কার যোগফল বের করতে বলছে আমাকে বলো তো সবাই। এখানে দেখো 1 প্লাস আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব, এভাবে করতে করতে কত পর্যন্ত যাব? আমি যাব হলো আই টু দি পাওয়ার 39 পর্যন্ত। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, আমাকে এটার যোগফল বের করতে হবে, ফোকাস করো। আমি তোমাকে কি বলছি বলো তো? আমি তোমাকে বলছি যে একটা ধারা যদি আই থেকে শুরু হয়ে আই টু দি পাওয়ার 4n এ যে শেষ হয় এবং সবগুলা ক্রমিক সংখ্যা থাকে, যোগফল 0 হয়। এখন দেখো তো এখানে ভাই আই থেকে ধরো শুরু হচ্ছে, দেখো তো শেষ হয়েছে কোথায়? আই টু দি পাওয়ার 39।
ভাইয়া 39 কিন্তু 4 দ্বারা সরাসরি বিভাজ্য না। 39-এর আগে পিছে 4 দ্বারা বিভাজ্য কি আছে বলো তো? 40 কিন্তু 4 দ্বারা বিভাজ্য। 39-এর পরে কিন্তু 40 আছে, 40 কিন্তু 4 দ্বারা বিভাজ্য। সো আমি দেখো জোর করে এখানে একটা i⁴ যোগ করে দিলাম। এখন জোর করে কি কিছু করা যায় বলো তো? জোর করে কিন্তু কিছু করা যায় না। সো আমি যে জোর করে 40 নিয়ে আসলাম, আমি কি জোর করে কিছু করতে পারবো? অবশ্যই পারবো না। আমার খাতা তো রাগ করবে, তুমি বলবে তুমি কেন ভুল জিনিস লিখবা, তুমি কেন আমার উপরে আবল তাবল জিনিস লিখবা, তোমার খাতা তোমাকে বকা দিবে। এখন দেখো আমরা i⁴ বাইরে থেকে আনছি না? হ্যাঁ, আমি ব্যালেন্স করে দিব। হ্যাঁ, আমি ভাই ব্যালেন্স করে দিছি, সবাই ঠিক আছে? ঠিক আছে। দেখো এখানে i⁴ আমি জোর করে আনলাম, আবার বিয়োগ করে ব্যালেন্স করে দিছি। এটা কেন আনছি? দেখো আমরা পড়ছি যে আই থেকে ধারা শুরু হবে এবং শেষ হবে এমন একটা নাম্বারে যে নাম্বারটা 4 দ্বারা সরাসরি বিভাজ্য। ভাইয়া 40 কিন্তু 4 দ্বারা সরাসরি বিভাজ্য। দেখো এটা কিন্তু আমি বলতে পারি এটা i⁴n এর মতো, কারণ এই সংখ্যাটা কিন্তু 4 দ্বারা সরাসরি বিভাজ্য। তাহলে আই থেকে শুরু হবে, ক্রমিক সংখ্যাগুলো থাকবে এবং i⁴n পর্যন্ত। এই ধারা যোগফল কত বলো তো ভাইয়া? এটুকুর মান হলো 0। তাহলে এখানে 1 প্লাস 0, লাস্টে কত আছে? i⁴t। আচ্ছা, এখন তোমরা আমাকে বলো i⁴t মানে কত? i⁴t মানে হচ্ছে 1। কেমনে বুঝলাম? কারণ 40 তো 4 দ্বারা সরাসরি বিভাজ্য, আমরা জানি i⁴n এর মান হচ্ছে 1। তাহলে দেখো 1 - 1 = 0। এটা অ্যান্সার। সবাই পারবা কিনা বলো? আশা করি সবাই করতে পারবা। আচ্ছা, একটা কোশ্চেন আগে থেকে গেছে, এটা একটু দেখাই দেই, খেয়াল করো। এটা আসছে দেখো আমাদের জাহাঙ্গীরনগরে 18-19 সালে। আচ্ছা, ভালো কোশ্চেন, এটা যে কোনো কিন্তু তোমাদের পরীক্ষা আসতে পারে। দেখো বলতেছে i⁴n + 3 এর মান কত? ভালো করে শোনো, আমি তোমাকে দুইটা ভাবে করাই দিব। আমাকে বের করতে হবে i⁴n + 3। আমি একটু পাওয়ারটাকে ভেঙে ফেলি। i⁴n * i⁴3। এখানে গুণ করি কেন বলতে পারবা তোমরা? ছোটবেলায় পড়ছো, দেখো আমরা ছোটবেলায় পড়ছিলাম যদি পাওয়ারে যোগ থাকে তখন তাকে ভেঙে লিখলে গুণ হয়, তাই না? এটা কিন্তু আমরা সূচকে পড়ছি, ক্লাস 9-10 ছিল। আচ্ছা, তো এখানে দেখো i⁴n + 3 ছিল, আমি 4n কে আলাদা করছি, 3 কে আলাদা করছি। এখন আমাকে বলো i⁴n এর মান কত? 1। i³ এর মান হচ্ছে -i, তো অ্যান্সার হচ্ছে কি? -i। বি নাম্বারটা। খুবই সহজ। এখন তোমাকে আমি আরেকভাবে শেখাই, সবাই একটু ফোকাস করো। আমরা এখন সেকেন্ড মেথডে করব। সেকেন্ড মেথড। আচ্ছা, দেখো এখানে আমার বের করতে বলছে i⁴n + 3। তো এইটা কিন্তু n এর যে কোনো মানের জন্য সত্য। তুমি এই মানটা কিন্তু দেখো, তুমি n এর মান এখানে যা বসাও না কেন, n এর মান তুমি 0 বসাও, 1 বসাও, 2 বসাও, তোমার ইচ্ছা। তুমি n এর মান এখানে ভাইয়া যা বসাও না কেন, প্রতি ক্ষেত্রে মান সেম আসবে, প্রতি ক্ষেত্রে মান একটাই হবে। দেখো আমি ধরলাম n এর মান 0, তাই দেখো তো কি হয়? i⁴0 + 3। দেখো 0 কেন ধরছি? আমার ক্যালকুলেশনটাকে সহজ করার জন্য। তাহলে i⁴3 মানে কত বলো তো? i⁴3 মানে কিন্তু -i। দেখছো হয়েছে কিন্তু। তো তুমি এই টাইপের কোশ্চেন যখন দেখবা, তুমি n এর মান 0 ধরে ফেলবা, তো অথবা তুমি 1 ধরো, 2 ধরো, যে কোনো কিছু ধরলেই হবে, একটা ধরলেই হচ্ছে। তুমি এমন একটা নাম্বার ধরবা যেন তোমার কি ক্যালকুলেশনটা ইজিয়ার হয়। হ্যাঁ, যেন তোমার ক্যালকুলেশনটা ইজিয়ার হয়, দেন বসালেই ভাইয়া হয়ে যাবে। অথবা তুমি মেইন নিয়মেও করতে পারো, সমস্যা নেই, তুমি মেইন নিয়মেও করতে পারো। ওকে, আসো। দেখো এই কোশ্চেনটা আসছে ভাইয়া জাহাঙ্গীরনগরে 16-17 সালে। ভালো করে খেয়াল করো, এখানে কি বলতেছে? √16 × √−1 এর মান কত? এই কোশ্চেনটা ম্যাক্সিমাম সবাই ভুল করবে, এই কোশ্চেনটা ম্যাক্সিমাম সবাই ভুল করবে। আমি তোমাদের বেশি পেঁচাচ্ছি না, না হলে আমি একটু তোমাদের ভুলটা মানে করে দেখাই দিতাম আর কি, যে তুমি এখানে ভুল করতে পারো। তোমাকে এখন আমি একদম রাইট অ্যান্সারটা বলে দিচ্ছি, বাট আমি তোমাকে চাইলে কিন্তু আগে ভুল করে তোমার চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতে পারতাম যে তুমি এখানে ভুল করতে পারো। তো যারা পারবা তারা তো খুব ভালো, মাশাআল্লাহ। যারা ধরো যে এখানে ভুল করতে পারো, সবাই দেখে ফেলো, আমি তোমাকে একদম রাইট অ্যান্সারটা লিখে দিচ্ছি। ওকে, খেয়াল করো। তো এখানে দেখো, আমাকে তোমরা জাস্ট একটা লাইন মনে রাখবা এই টাইপের কোশ্চেনে, √−a √−b। মনে রাখবে এর গুণফল হচ্ছে -√ab। হ্যাঁ, এটা মনে রাখলেই হয়ে যাবে, এটা মনে রাখলেই হবে, ঠিক আছে? এটা বলো তো কোথায় অ্যাপ্লাই করব? যখন আমার রুটের মধ্যে এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ।
এখানে খেয়াল করো তো কত ভাইয়া, দেখো রুট ওভার অফ মাইনাস এ ইন্টু মাইনাস বি, তাহলে মাইনাস রুট এ বি, এর মান হচ্ছে কত 16, বি এর মান হলো 1, তো মাইনাস রুট ওভার অফ 16 মানে -4। ওকে, বি নাম্বারটা অ্যান্সার। ঠিক আছে, তুমি জাস্ট এই লাইনটা মনে রাখলে চলবে, তুমি জাস্ট এই লাইনটা মনে রাখলে এই টাইপের যে কোনো কোশ্চেন করতে পারবা, একদম ভুল হবে না, একদম ভুল হবে না। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, সো আমরা এখন পড়বো হলো জটিল সংখ্যার সমতা। আমরা এখন পড়বো জটিল সংখ্যার সমতা। ভালো করে শোনো, আমরা ইনিশিয়ালি আয়ের পরিচয়গুলা পড়ছি, এখন আমরা দেখব জটিল সংখ্যার একদম অভ্যন্তরে কি কি আছে। ভালো করে শোনো। আচ্ছা, তো একটা ভাই জটিল সংখ্যাকে নরমালি আসলে প্রকাশ করা হয় এভাবে x প্লাস আই ওয়াই। হ্যাঁ, একটা জটিল সংখ্যাকে নরমালি x প্লাস আই ওয়াই এভাবে করে প্রকাশ করা হয়, যেখানে x হলো ওই জটিল সংখ্যার বাস্তব পার্ট বা বাস্তব অংশ বলা হয়, বাস্তব অংশ, আর ভাইয়া ওয়াই হচ্ছে ওই জটিল সংখ্যার কাল্পনিক অংশ, জটিল সংখ্যার কাল্পনিক বা অবাস্তব অংশ। ঠিক আছে, মানে তোমার যার সাথে আই থাকবে সেটা হচ্ছে, মানে সবগুলো তুমি সিম্পলিফিকেশন করবা, তুমি দেখবা যার সাথে আই আছে সেটা হচ্ছে কি কাল্পনিক পার্ট, কারণ আই তো আমার কি ইমাজিনারি নাম্বার, কাল্পনিক সংখ্যা। আর ভাইয়া যার সাথে আই থাকবে না সেটা হচ্ছে কি আমার রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। আচ্ছা দেখো, এখন আমি তোমাকে বললাম যে এটা একটা কমপ্লেক্স নাম্বার যদি হয়, আমি তোমাকে দেখো বলতেছি এরকম যে এখানে দেখো কি বলতেছি, দেখো আমি বললাম এখানে a প্লাস আই বি একটা জটিল সংখ্যা, এটা কার সমান বললাম, সি প্লাস আই ডি এর সমান। দেখো একটা কমপ্লেক্স নাম্বার, একটা কমপ্লেক্স নাম্বার, এরা পরস্পর ইকুয়াল। এখন পরস্পর ইকুয়াল বলতে আমি কি বুঝবো, দেখো খুবই সহজ, মনে রাখবা দুইটা জটিল সংখ্যা পরস্পর সমান মানে হলো তাদের বাস্তব অংশ পরস্পর সমান হবে, তাদের কাল্পনিক অংশ পরস্পর সমান হবে। এখন দেখো ভাইয়া, বাম পাশের সংখ্যার বাস্তব অংশ হচ্ছে এ, ডান পাশের সংখ্যার বাস্তব অংশ হচ্ছে সি, বাস্তব পার্ট ইকুয়াল টু বাস্তব পার্ট। আবার বাম পাশের সংখ্যার কাল্পনিক অংশ হচ্ছে বি, ডান পাশের সংখ্যার কাল্পনিক অংশ ডি। সো বাস্তব পার্ট ইকুয়াল টু বাস্তব পার্ট, কাল্পনিক পার্ট ইকুয়ালস টু কাল্পনিক পার্ট, এটা মনে রাখবা। দুইটা কমপ্লেক্স নাম্বার পরস্পর ইকুয়াল মানে হচ্ছে বাস্তব ইকুয়াল টু বাস্তব, কাল্পনিক ইকুয়ালস টু কাল্পনিক। সবাই মনে থাকবে বলো তো? আশা করি মনে থাকবে। আচ্ছা ভাই, ঠিক আছে, পারবো ইনশাল্লাহ। এবার আসো আমরা একটা স্পেসিফিক টাইপের কোশ্চেন করব। দেখো এটা কিন্তু একদম রিসেন্ট কোশ্চেন বলা যায়, অনেকগুলো পরীক্ষায় আসছে। দেখো আমাকে একটা কমপ্লেক্স নাম্বার দিছে, কি কমপ্লেক্স নাম্বার দিছে বলো তো ভাইয়া, 2 প্লাস 3i ডিভাইডেড বাই 2 মাইনাস আই। আমি তোমাকে ভালো করে বিষয়টা বলি, তারপরে আমি কোশ্চেন আসতেছি। আচ্ছা ভালো করে শোনো সবাই। তো আমরা এখন শিখবো হলো একটা জটিল সংখ্যাকে কিভাবে a প্লাস আই বি আকারে প্রকাশ করতে হয়, একটা কমপ্লেক্স নাম্বারকে কিভাবে a প্লাস আই বি আকারে প্রকাশ করতে হয়। ঠিক আছে, সবাই একটু ভালো করে শোনো, সবাই একটু ভালো করে শোনো, খেয়াল করো। a প্লাস আই বি আকারে প্রকাশ করা বলতে কি বোঝায় বলো তো ভাইয়ারা? দেখো আমি তোমাকে নর্মালি বললাম একটা সংখ্যা আছে এরকম 3 প্লাস আই বা 2 প্লাস 3i, এগুলো কিন্তু নর্মাল সংখ্যা, এগুলো জাস্ট আমি দেখো এই যে নর্মালি a প্লাস আই বি মানে কি, এ হলো বাস্তব পার্ট, বি হলো কাল্পনিক পার্ট। ভাইয়া এটার মানে হলো হরে কোনো আই লেখা যাবে না। আমরা যখনই কমপ্লেক্স নাম্বারে কোনো ক্যালকুলেশন করি আমাদের মেইন কাজই হইতেছে হরে কোনো আই রাখা যাবে না, হরে কোনো আই রাখা যাবে না। এখন হরে আসলে আই না রাখলে আমি কিভাবে ওই আইটাকে ভ্যানিশ করব, আমি কিভাবে হরের আইটাকে ভ্যানিশ করব সেটা আমরা এখন শিখবো। চলো সেটা আমরা এখন শিখে ফেলবো। তো এখন ধরো তোমাকে আমি বললাম ভাই একটা সংখ্যা এরকম আছে, ধরো বললাম যে 1 প্লাস 2i ডিভাইডেড বাই 3 প্লাস আই। ওকে, ধরো এটা একটা সংখ্যা। এখন দেখো এইগুলা কিন্তু আমার আদর্শ আকার, আদর্শ আকার বলতে আমরা বোঝাই হচ্ছে এরকম একটা সংখ্যা যেখানে হচ্ছে হরে কোনো আই থাকবে না। দেখো এখানে কিন্তু আই লবে আছে, হরে কিন্তু আই নাই। বাট দেখো এই সংখ্যাটার ক্ষেত্রে কিন্তু ভাইয়া হরে কিন্তু আই আছে, দেখছো এখানে আই আছে কিন্তু হরে। সো যদি আমার হরে আই থাকে আমি আসলে ক্যালকুলেশন করতে পারবো না। আমরা যেগুলো ক্যালকুলেশন করি আমরা সবগুলাতে কিন্তু আদর্শ আকারে নিয়ে ক্যালকুলেশন করি, বা তোমার কিন্তু পরীক্ষায় সরাসরি চাইতেও পারে যে তুমি এই সংখ্যাটাকে a প্লাস আই বি বা আদর্শ আকারে প্রকাশ করো। এখন আমরা কিভাবে একটা সংখ্যাকে আদর্শ আকারে প্রকাশ করব সবাই ভালো করে শুনো। আচ্ছা দেখো, আমার কিন্তু ভাই মেইন টার্গেট হচ্ছে হরে আই রাখা যাবে না,
হরে আই কে ভ্যানিশ করতে হবে। কিভাবে করে মনে রাখবে, একটাই কাজ, সেটা হচ্ছে হরের যে অনুবন্ধী সংখ্যা আছে তাকে দ্বারা লব আর হরকে গুণ করা। এখন অনুবন্ধী সংখ্যা আবার কি, ভালো করে শোনো। ধরো আমি একটা সংখ্যা বললাম ভাইয়া এক্স প্লাস আই ওয়াই, মনে রাখবা এক্স প্লাস আই ওয়াই এর অনুবন্ধী সংখ্যা হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই। অনুবন্ধী মানে হলো জাস্ট আই এর আগে সাইন চেঞ্জ করবা, এখানে আই এর আগে প্লাস ছিল, এখানে তুমি মাইনাস দিবা, শেষ। ধরো আমি বললাম একটা সংখ্যা হচ্ছে 2 + 3i, বলো তো অনুবন্ধী কত ভাইয়া? 2 - 3i। ধরো আমি বললাম একটা সংখ্যা হচ্ছে -2 - 3i, এর অনুবন্ধী কত বলো তো? এর অনুবন্ধী হচ্ছে 2 + 3i। এই যে সাইন চেঞ্জ করে দিছি, ঠিক আছে না বলো তো? হ্যাঁ ভাইয়া ঠিক আছে। যারা যারা বলছো ঠিক আছে, যারা যারা তারা তোমরা খাতায় কেটে দাও, তোমাদের হয় নাই। কি ভুল করছো বলো তো? দেখো আমি তোমাকে জাস্ট বলছি অনুবন্ধী বের করার মানে মেইন প্রসেস হচ্ছে শুধুমাত্র আয়ের আগে সাইন চেঞ্জ করবা। এখানে কি দেখো তো, আয়ের আগে সাইন ছিল, মানে আয়ের আগে ছিল -3, আমি প্লাস করছি, এটুকু ঠিক আছে। বাট এই 2 এর আগে তো মাইনাস ছিল, তুমি এখানে প্লাস কেন করে দিবা? আমি তো ওটা চিহ্ন চেঞ্জ করতে বলি নাই, তুমি শুধুমাত্র চিহ্ন চেঞ্জ করবা হলো আয়ের। ওকে, তাহলে ভাইয়া এর অনুবন্ধী হবে হচ্ছে, দেখো 2 এখানে যা আছে তাই থাকবে, আমি জাস্ট আয়ের আগে সাইন চেঞ্জ করব, ঠিক আছে? এটা হবে। আশা করি অনুবন্ধী সবাই বুঝতে পারছো। এখন আসো, তো আমি কিভাবে আদর্শ আকারে প্রকাশ করব? আদর্শ আকারে প্রকাশ করার উপায় হচ্ছে হরের, ভালো করে শুনো, হরের অনুবন্ধী দিয়ে লব আর হরকে গুণ কর। এখন দেখো হরে কে আছে এখানে? হরে আছে হলো 3 + i। আমাকে বলো তো ভাইয়ারা 3 + i এর অনুবন্ধী কত? 3 - i। তাহলে এই সংখ্যাতে আমি কি করব? লব আর হরকে গুণ করব। তাহলে খেয়াল করো, লবে এখানে কি আছে? 1 + 2i, এর সাথে গুণ দাও 3 - i। এখানেও এখানে দেখো তো কি আছে, সবাই খেয়াল করো, এখানে আছে 3 + i × 3 - i। ওকে, ঠিক আছে। তাহলে এখানে দেখো তো গুণ করলে কি আসে, সবাই দেখো। সো 3, তারপরে 3 × 2 = 6i, তারপরে -i -2i²। হ্যাঁ, দেখো তো হরে কি আসে, খেয়াল করো হরে কি আসে, ভালো করে শোনো। হরে দেখো a + b × a - b, বলো তো কার ফর্মুলা ভাইয়া? a² - b²। ওকে, শেষ। এখন তুমি দেখো তো মান বসালে হয়ে গেছে। i² এর মান কত বলো? i² এর মান হচ্ছে -1। তাহলে এখানে দেখো -1 বসালে সব মিলে কি থাকে, এই যেখানে -1 বসাই দিলাম। তাহলে এখানে দেখো এই মাইনাসে মাইনাসে +1 হয়ে যাবে, ঠিক আছে? মাইনাসে মাইনাসে +1 হয়ে যাবে। ওয়েট, মাইনাসে মাইনাসে +1। তাহলে দেখো আমি এবার সবগুলো সাম সিম্পলিফাই করলে হয়ে যাবে। খেয়াল করো এখানে কি আছে? 2i²। ভাই i² মানে হলো -1, তো এখানে হবে কি -2 আর a মাইনাস মিলে +2 হয়ে যাবে। a মাইনাস মিলে কি হয়ে যাবে? +2। তাহলে খেয়াল করো 3 আর 2 5, আর এখানে আসতেছে 5i, আর এখানে খেয়াল করো 9 আর 1 10। তাহলে দেখো আমি এটাকে আদর্শ আকারে প্রকাশ করে ফেলছি। তুমি একটু লবটাকে ডিভাইড করে ফেলো, তাহলে কি লেখা যায় বলো? 5/10 + 5/10 × i। দেখো এটাকেই আমি বলতেছি ভাইয়া a + ib। দেখছো এখানে কিন্তু ভাই হরে কিন্তু কোনো আই নাই, এই যে a + ib, যেখানে a এর মান হলো 5/10, কারণ a হলো বাস্তব পার্ট, এটা বাস্তব পার্ট, b হলো কাল্পনিক পার্ট, এখানে কাল্পনিক পার্ট হলো 5/10 বা হাফ। আমি কিন্তু এভাবে করে একটা সংখ্যাকে আদর্শ আকারে প্রকাশ করতে পারি। সামারি করি, আদর্শ আকারে প্রকাশ করার নিয়ম হলো তুমি যেটা করবা, তুমি হচ্ছে হরের অনুবন্ধী দিয়ে লব আর হরকে মাল্টিপ্লাই করবা, তাহলেই হয়ে যাবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, পারবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমরা আসি খুবই ইম্পর্টেন্ট টপিক, এটা মডুলাস এবং আর্গুমেন্ট। অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট, তোমাদের কিন্তু পরীক্ষায় চলে আসবে। সবাই একটু ভালো করে ফোকাস করো। সো মডুলাস আর্গুমেন্টের আমাদের পরীক্ষায় সরাসরি কোশ্চেন আছে, সবাই একটু ফোকাস করে দেখো। তবে মডুলাস আর আর্গুমেন্ট কি বলো তো? মডুলাস আর্গুমেন্ট হচ্ছে, দেখো মডুলাস মানে হলো, ধরো আমি বললাম একটা সংখ্যা আছে এরকম, ধরো আমি বললাম একটা সংখ্যা হচ্ছে আমার x + iy, তাহলে x হলো কি বাস্তব পার্ট আর y হলো কাল্পনিক পার্ট। আচ্ছা, তো ধরো আমার সবাই ভালো করে শোনো, দেখো আমি এইটাকে বলতে পারি এভাবে x, y, একটা এটাকে বলা হয় জটিল সংখ্যার প্রতিরূপী বিন্দু, এটাকে বলা হয় জটিল সংখ্যার প্রতিরূপী বিন্দু। খেয়াল করো সবাই, খেয়াল করো। আমি ধরো বললাম একটা সংখ্যা হচ্ছে 2 + 3i, এটার প্রতিরূপী বিন্দু কি হবে বলো তো? স্থানাঙ্ক ব্যবস্থায় পয়েন্টটা কি হবে?
ভাইয়া পয়েন্ট হবে 2,3। পয়েন্ট লেখার নিয়ম কি? তুমি দেখবা পয়েন্ট লেখার নিয়ম হচ্ছে প্রথমে বসাবা ওই জটিল সংখ্যার বাস্তব অংশ, কমা দিয়ে বসাবা ওই জটিল সংখ্যার কাল্পনিক অংশ। ঠিক আছে, সো আমরা এভাবে করে একটা জটিল সংখ্যার কি করতে পারি বলো তো, প্রতিরূপী বিন্দু বের করতে পারি। এখন খেয়াল করো। আচ্ছা, তো দেখো এখন এটা হচ্ছে আমার সেই কমপ্লেক্স নাম্বারের প্রতিরূপী বিন্দুটা। এখন ধরো আমি বললাম এখানে আমার সংখ্যাটা হচ্ছে x প্লাস আই ওয়াই। তো দেখো বিন্দুটা হচ্ছে কি x কমা ওয়াই, বাস্তব কমা কাল্পনিক। ধরো বললাম পয়েন্ট এখানে আছে x কমা ওয়াই। আচ্ছা, এটা আমার মূল বিন্দু, এটা হচ্ছে বাস্তব এক অক্ষ, এটা হচ্ছে কাল্পনিক অক্ষ। আশা করি এটুকু সবাই জানো। আচ্ছা, এখন বলো তো ভাইয়া মডুলাস মানে কি? ভাইয়া মডুলাস মানে হলো মূল বিন্দু থেকে জটিল সংখ্যার সরাসরি ডিস্টেন্স। মডুলাস মানে হলো মূল বিন্দু থেকে জটিল সংখ্যার সরাসরি দূরত্ব। তো ভাইয়া বলো তো মডুলাসের মান কত? দেখো সবাই মনে রাখবো মডুলাসের মান হলো √(অফ) বাস্তব পার্টের স্কোয়ার প্লাস কাল্পনিক পার্টের স্কোয়ার। শেষ। যে কোনো কমপ্লেক্স নাম্বারের মডুলাসের মান হইল, মডুলাস মানে একটা ডিস্টেন্স, যে মূল বিন্দু থেকে ওই জটিল সংখ্যাটার সরাসরি দূরত্বটা। তো ভাই মডুলাসের মান হবে √(অফ) বাস্তব পার্টের স্কোয়ার প্লাস কাল্পনিক পার্টের স্কোয়ার। √(অফ) বাস্তব পার্টের স্কোয়ার প্লাস কি কাল্পনিক পার্টের স্কোয়ার। ঠিক আছে, এটুকু আশা করি সবাই বুঝতে পারছো। এখন দেখো আমি এখানে লিখে রাখছি, খেয়াল করছো? এই যে দেখো এই সংখ্যার বাস্তব অংশ হচ্ছে x, কাল্পনিক অংশ হচ্ছে y, তার মডুলাস কত? √(অফ x² প্লাস y²। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। এটুকু আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা পড়বো হচ্ছে আর্গুমেন্টটা। চলো আর্গুমেন্টটা পড়ে ফেলি। তো এখন হচ্ছে আমরা আর্গুমেন্ট নিয়ে পড়াশোনা করবো। দেখো আমাদের হচ্ছে এখানে আর্গুমেন্টে 4টা ফর্মুলা আছে, যেহেতু আমাদের 4টা চতুর্ভাগ আছে, তো আমাদের কিন্তু 4টা চতুর্ভাগে আর্গুমেন্টে 4 রকম ফর্মুলা আছে। সো দেখো এটা হচ্ছে আমার প্রথমত খেয়াল করে, এটা সংখ্যা হচ্ছে কি x প্লাস আই ওয়াই, যেখানে x হলো বাস্তব পার্ট, y হচ্ছে কাল্পনিক পার্ট। যদি সংখ্যাটা প্রথম কোয়াড্রেন্টে থাকে তাহলে আর্গুমেন্টের মান হবে tan ইনভার্স অফ, দেখো এখানে আমরা অলওয়েজ মডুলাস ইউজ করব, কারণ tan ইনভার্সের মধ্যে আমরা সবসময় পজিটিভ নাম্বারটা দিব। সেখানে দেখো মডুলাস অফ কি কাল্পনিক সংখ্যা বাই বাস্তব, মানে কাল্পনিক পার্ট বাই বাস্তব পার্ট। সো ফার্স্ট কোয়াড্রেন্টে হইলে ফর্মুলা হলো tan ইনভার্স অফ কাল্পনিক বাই বাস্তব। সেকেন্ড কোয়াড্রেন্টে হইলে আর্গুমেন্টের মান হবে পাই মাইনাস tan ইনভার্স অফ কাল্পনিক বাই বাস্তব। থার্ড কোয়াড্রেন্টে হইলে আর্গুমেন্টের মান হবে -পাই প্লাস tan ইনভার্স কাল্পনিক বাই বাস্তব, এবং ফোর্থ কোয়াড্রেন্টে হইলে আর্গুমেন্টের মান হবে -tan ইনভার্স কাল্পনিক বাই বাস্তব। সো এটা হচ্ছে আমার আর্গুমেন্টের 4টা ফর্মুলা। সবাই 4টা ফর্মুলা খুব ভালো করে মনে রাখবে, এটা কিন্তু পরীক্ষায় সরাসরি আসে। ওকে, সো পাই মানে কত বলো তো? পাই মানে কিন্তু 180 ডিগ্রি, আমরা সবাই জানি। আচ্ছা, এখন খেয়াল করে আমি তোমাদের কিছু কোশ্চেন দেখাই। দেখো এই কোশ্চেনটা আসছে কি বলতেছে এখানে, এই সংখ্যার আর্গুমেন্ট কোনটা? এখন দেখো তো ভাই সংখ্যাটা কোন কোয়াড্রেন্টে আছে, সংখ্যাটা বলো তো ভাই কোন কোয়াড্রেন্টে আছে? তুমি এটা কেমনে বুঝবে? খেয়াল করো, এই সংখ্যার প্রতিরূপী বিন্দুটা কত বলো তো? প্রতিরূপী বিন্দু হচ্ছে বাস্তব কমা কাল্পনিক, বাস্তব পার্ট -2, কাল্পনিক পার্ট -2। তাহলে কিন্তু ভাই এই সংখ্যাটা আছে কোথায় বলো তো? সংখ্যাটা আছে থার্ড কোয়াড্রেন্টে, 3 নাম্বার চতুর্ভাগে। আমরা জানি 3 নাম্বার কোয়াড্রেন্টে আর্গুমেন্টের ফর্মুলা হচ্ছে তোমার -পাই প্লাস tan ইনভার্স অফ মডুলাস অফ কাল্পনিক অংশ। কাল্পনিক অংশ কত বলো? -2, বাস্তব অংশ -2। তাহলে খেয়াল করো আর্গুমেন্ট কত হচ্ছে? -পাই প্লাস tan ইনভার্স অফ 1। tan ইনভার্স 1 মানে হলো কত? পাই/4। তো -পাই প্লাস পাই/4 মানে কি বলো তো ভাইয়ারা? এখানে কত হবে? -3π/4। ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে, -3, এটা অ্যান্সার। ওকে, সো আমরা জাস্ট ফর্মুলাগুলো মনে রাখলে যে কোনো সংখ্যার আর্গুমেন্ট কিন্তু বের করে ফেলতে পারবো। ফর্মুলাগুলো মনে রাখলে তুমি যে কোনো সংখ্যার আর্গুমেন্টই বের করে ফেলতে পারবে। ঠিক আছে? আচ্ছা ভাই, পারবো ইনশাল্লাহ। এবার দেখো, ওকে খেয়াল করো আমাদের মডুলাস এবং আর্গুমেন্ট নিয়ে একটা স্পেশাল টাইপের ফর্মুলা, সবাই একটু ভালো করে ফোকাস করো। দেখো আমি বললাম দুইটা সংখ্যা, একটা হলো Z1, একটা হচ্ছে Z2। আচ্ছা, একটা সংখ্যা হলো Z1 একটা কমপ্লেক্স নাম্বার, Z2 একটা কমপ্লেক্স নাম্বার। এখন আমি এদের মডুলাস বের করবো, আমি এদের আর্গুমেন্ট বের করবো। সবাই খেয়াল করো, ভালো করে শোনো। দেখো প্রথমটা কি বলতেছে বলো তো ভাইয়ারা? দেখো এখানে দেখো বলতেছে মডুলাস অফ Z1 Z2, মানে আমি আগে Z1 আর Z2 গুণ করব, গুণ করে মডুলাস নিব। তো গুণফলের মডুলাস হলো তাদের ইন্ডিভিজুয়াল মডুলাসের গুণফল। ঠিক আছে, মানে দেখো তুমি Z1 Z2 কে গুণ করে তারপরে মডুলাস নিবা।
সো এইটা করা যে কথা, তাদের আলাদা করে, তাদের খেয়াল করো সবাই এখানে, তাদের আলাদা করে মডুলাস নিয়ে গুণ করা সেম কথা। আলাদা করে মডুলাস বের করব, পরে গুণ করব, সেম কথা। দুইটা কমপ্লেক্স নাম্বারের ভাগফলের মডুলাস বের করা যে কথা, ওদের ইনডিভিজুয়াল মডুলাসের ভাগফল সেম কথা, একদম আগের মতো। গুণ থাকলে মডুলাসের গুণ হয়, ভাগ থাকলে ভাগ হয়। এবার আসো আর্গুমেন্টে। দুইটা কমপ্লেক্স নাম্বারের গুণফলের আর্গুমেন্ট হবে তাদের ইনডিভিজুয়াল আর্গুমেন্টের যোগফল। গুণ থাকলে আর্গুমেন্টে যোগ হয়। দুইটা কমপ্লেক্স নাম্বারের ভাগফলের আর্গুমেন্ট হবে তাদের ইনডিভিজুয়াল আর্গুমেন্টের বিয়োগফল। জাস্ট মনে রাখবা, মডুলাস একদম নর্মাল নিয়ম ফলো করে, গুণ থাকলে সে গুণ করে, ভাগ থাকলে সে ভাগ করে। আর্গুমেন্টে ভাইয়া গুণ থাকলে যোগ হয় আর তোমার ভাগ থাকলে বিয়োগ হয়, এটুকু মনে রাখলে চলবে। হ্যাঁ, এখন চলো আমরা কোশ্চেন সলভ করি। খেয়াল করো, এখানে রাজশাহী ভার্সিটি 24-25। দেখো তো এখানে কি বলতেছে, এই জটিল সংখ্যার পরম মান কত ভাইয়া? পরম মান মানে মডুলাস, বুঝছো? পরম মান মানে কি বলতো? মডুলাস। তো আমাকে বের করতে হবে মডুলাস অফ 1 - i ডিভাইডেড বাই 1 + i। দেখো এটা কিন্তু মডুলাস সাইন, দুইটা দাগ হলো মডুলাস সাইন। এখন আমরা কি পড়ছি বলো? মডুলাস অফ z1 বাই z2 ইকুয়ালস টু কি বলতো? মডুলাসে ভাগ থাকলে ওদের ইন্ডিভিজুয়াল মডুলাসের ভাগ হয়। ওকে, তাহলে দেখো এটা হচ্ছে আমার ভাইয়া উপরেটা z1, নিচেরটা হচ্ছে কি z2, সরি z2। তাহলে খেয়াল করে এটাকে আমি কি বলতে পারি? ওদের ইন্ডিভিজুয়াল মডুলাসের ভাগফল। তাহলে এখানে হলো 1 - i, এখানে হচ্ছে 1 + i। ওকে, এটুকু আশা করি বুঝতে পারছো। এখন দেখো তো 1 - i এর মডুলাস কত ভাইয়া? 1 - i এর মডুলাস √2 আর 1 + i এর মডুলাস √2। তো কাটাকাটি করলে কত? 1। এটা অ্যান্সার, ঠিক আছে? তো এখানে দেখো আসলে বি নাম্বারে -1 হবে, অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা। তো দেখো আমি হলো, তুমি দেখো তুমি আরেকভাবে করতে পারো। তুমি দেখো তুমি এটাকে আদর্শ আকারে নিবা, তুমি এটাকে আদর্শ আকারে নিয়ে তারপরে কি মডুলাসের ফর্মুলা অ্যাপ্লাই করলেও হবে, কোনো সমস্যা নাই। আর আমি কিন্তু আদর্শ আকারে না নিয়ে জাস্ট এই ফর্মুলা অ্যাপ্লাই করে খুব সহজে বের করতে পারি। সবাইকে বুঝতে পারছি? আশা করি এই কোশ্চেনটা তোমরা সবাই বুঝতে পারছো। তো এখন সবাই এই কোশ্চেনটা খেয়াল করো, দেখো এখানে কি বলতেছে যে এটার আর্গুমেন্ট কত। এখন দেখো এখানে ভাই কমপ্লেক্স নাম্বারটাকে, কমপ্লেক্স নাম্বারটা হচ্ছে 1 + √3i ডিভাইডেড বাই √3 + i। এখন তুমি দেখো এটা কিন্তু আদর্শ আকারে নাই, এটা কিন্তু a + i আকারে নাই। সো আমি এটাকে a + i আকারে কনভার্ট করব। আমি a + i আকারে কনভার্ট করে আর্গুমেন্টের কিন্তু ফর্মুলা প্রয়োগ করলে সেটাও হবে। বাট ওটা করতে তোমার কিন্তু টাইম বেশি লাগবে। আমি তোমাকে যে সূত্রগুলা পড়ালাম একটু আগে, তুমি কিন্তু ওটা অ্যাপ্লাই করতে পারো। দেখো তো আমরা কি পড়ছি? আমরা পড়ছি ভাইয়া আর্গুমেন্ট অফ z1 ডিভাইডেড বাই z2। তো ভাগফলের আর্গুমেন্ট মানে হচ্ছে দুইটার আর্গুমেন্টের বিয়োগফল, দুইটার আর্গুমেন্টের বিয়োগফল। ভাগ থাকলে আর্গুমেন্টে বিয়োগ হয়, আর গুণ থাকলে আর্গুমেন্টে কিন্তু যোগ হয়, লগের মতো। আমরা ছোটবেলায় কিন্তু লগ পড়ছিলাম। লগ অফ এ বি মানে কি? লগ এ প্লাস লগ বি। তো আর্গুমেন্টও কিন্তু সেম ভাবে ওই নিয়মগুলো ফলো করে। তাহলে খেয়াল করো, এখানে আমি এটাকে ধরলাম z1, এটাকে ধরলাম z2। তাহলে দেখো এদের সম্মিলিত আর্গুমেন্ট কি হবে? সম্মিলিত আর্গুমেন্ট হবে আর্গুমেন্ট অফ z1 মাইনাস আর্গুমেন্ট অফ z2, আর্গুমেন্ট অফ z2। এখন তুমি এটার আর্গুমেন্ট আলাদা করে বের করো। এটা দেখো ফার্স্ট কোয়াড্রেন্টের ফর্মুলা হবে tan ইনভার্স অফ কাল্পনিক বাই বাস্তব, tan ইনভার্স √3। আমি করে দিই। তো ভাই এটার আর্গুমেন্ট মান হবে tan ইনভার্স √3, তার মানে π/3। এটাও আছে ফার্স্ট কোয়াড্রেন্টে, আর্গুমেন্টের মান হবে tan ইনভার্স অফ কাল্পনিক বাই বাস্তব। কাল্পনিকের মান হচ্ছে 1, বাস্তবের মান √3, তাহলে 1/√3 মানে π/6। তো π/3 থেকে π/6 বাদ দিলে π/6ই থাকে, এটা অ্যান্সার। ওকে, সো আমার π/6 মানে কি? 30 ডিগ্রি, 30 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, ওকে। এবার আমরা সবাই ভালো করে একটু খেয়াল করো। দেখো এই টাইপের তুমি কিন্তু সবগুলো কোশ্চেনই করতে পারবা, খুলনা ভার্সিটিতে আসছে। তো তুমি একটু সিম্পলিফাই করে দেখবা ম্যাথগুলো হয়ে গেছে। আমি একটু করে দেই এটা। খেয়াল করো এখানে কি বলতেছে, আমার এটার মডুলাস এবং আর্গুমেন্ট বের করতে হবে। সো আমি এটাকে আগে একটু সিম্পলিফাই করব, তারপরে আমি ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে খেয়াল করো এখানে কে আছে? 1 - 1 ডিভাইডেড বাই, খেয়াল করো হরে কে আছে? এটা আছে। এখানে লসগু হচ্ছে কে? লসগু হচ্ছে 1 + i। দেখো তো ক্যালকুলেশন করলে কি আসে? 1 + i - 1। আচ্ছা ঠিক আছে ভাই, এটুকু পারবো।
এখন দেখো এই যে 1 আর 1 কাটাকাটি যায়, এখানে 1 থাকতেছে আগে থেকে মাইনাস, এটা উপরে গুণ হবে 1 প্লাস আই ডিভাইডেড বাই, এখানে হরে শুধুমাত্র আই পড়ে থাকে। এটুকু সবাই বুঝতে পারছি, আশা করি পারছো। এবার দেখো এখানে আবার ক্যালকুলেশন করো, লসগু হচ্ছে আই, তাহলে এখানে গুণ করলে আই মাইনাস 1 মাইনাস আই, তাহলে আই আই পরস্পর কাটা, এখানে দেখো তো সব মিলে ভাই কি থাকে মাইনাস 1 বাই আই। আমি তোমাকে পড়ায় আনছিলাম আমি প্রথমেই যে 1 বাই আই মানে কি, 1 বাই আই মানে হলো মাইনাস আই। তোমার কিন্তু ভুলে গেলেও কোনো সমস্যা না, তুমি জানো যে মাইনাস 1 মানে কি আই স্কোয়ার, এভাবেও করতে পারো। তাহলে দেখো সব মিলে সিম্পলিফাই করলে আমি মান পাচ্ছি হচ্ছে আই, মানে এই পুরো রাশিটার মান হচ্ছে আই এর সমান। তো আই এর মডুলাস আর্গুমেন্ট কত বলো তো তোমরা আমাকে বলো সবাই। দেখো আই এর ভাই আমি এখন আই এর মডুলাস বের করি। মডুলাস মানে কি রুট অফ বাস্তব অংশের স্কোয়ার প্লাস কাল্পনিক অংশের স্কোয়ার। দেখো আই এর কিন্তু বাস্তব অংশ 0, আই এর বাস্তব অংশ 0, বাস্তব অংশের স্কোয়ার আর কাল্পনিক অংশ কত 1, আই এর সহগ হচ্ছে 1, তো মডুলাস কিন্তু ভাইয়া 1। আর্গুমেন্ট কত বলো তো ভাইয়া, আমাকে বলো তোমরা আর্গুমেন্ট কত। দেখো আমরা জানি এটা, দেখো ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, এখন আর্গুমেন্টের ফর্মুলা tan ইনভার্স অফ কাল্পনিক বাই বাস্তব, এখন কাল্পনিক অংশ কত 1, বাস্তব অংশ কত 0, tan ইনভার্স 1/0 মানে tan 1/0 মানে কি অসংজ্ঞায়িত। আমরা জানি tan 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত, সো আই এর মডুলাসের মান হচ্ছে 1, আর্গুমেন্টের মান 90 ডিগ্রি। সো খেয়াল করো 1 আর π/2, ঠিক আছে। হোপফুলি সবাই বুঝতে পারছো, চলো। আচ্ছা, এবার আমরা পড়বো হলো জটিল সংখ্যার বর্গমূল। তো জটিল সংখ্যার বর্গমূল থেকে কিন্তু আমাদের পরীক্ষায় এমসিকিউতে কোশ্চেন থাকে, সবাই একটু ভালো করে ফোকাস করো। তো এটা হচ্ছে আমরা একটা এমসিকিউ হ্যাক্স অ্যাপ্লাই করে খুব ফাস্ট করে ফেলতে পারি, তুমি নর্মালিও করতে পারো, বাট তুমি এমসিকিউ হ্যাক্স অ্যাপ্লাই করলে অনেক সহজে করতে পারবা। আর এটা হচ্ছে আরেকটা ভাবে করা যায়, মানে আরেকটা এমসিকিউ হ্যাক্স প্রয়োগ করা যায়, সেটা আমি তোমাদের বলে দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। আচ্ছা, তো প্রথমে খেয়াল করো, এখানে একটা তোমার কমপ্লেক্স নাম্বার থাকবে এরকম, ধরো জেড এর মান হলো এক্স চিহ্ন আই ওয়াই। ভাইয়া চিহ্ন মানে কি, চিহ্ন হতে পারে পজিটিভ, হতে পারে নেগেটিভ, হ্যাঁ, কারণ আমি বলতে পারি সংখ্যাটা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, সংখ্যাটা হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই, যে কোনো একটা হইতে পারে। আমরা কমনলি চিহ্ন দ্বারা ওটাকে মানে ডিফাইন করতেছি। এখন এটার এটার আমি যদি তোমার হচ্ছে বের করতে চাই, মানে আমি যদি এটার তোমার হচ্ছে যে বর্গমূল বের করতে চাই, তাহলে আসলে কিভাবে করব সেটা একটু বলে দেই। খেয়াল করো সবাই একটু খেয়াল করো। দেখো, সো আমরা এখন রুট ওভার অফ জেড বের করব। সবাই একটু এটা জাস্ট বাসায় একবার লিখবা, দেখবা তোমার হয়ে যাবে, বাসায় একবার লিখলে হয়ে যাবে। খেয়াল করো, সো রুট ওভার অফ জেড এর মান হবে প্লাস মাইনাস অফ 1/√2, সেকেন্ড ব্র্যাকেট দিবা। তোমার বর্গমূল বের করতে মডুলাসের মানটা বের করতে হবে। মডুলাসের মান আমরা সবাই জানি, দেখো যে মডুলাসের মান তো আমরা বের করতেই পারবো সবাই, তাই না? মডুলাসের মান আমরা সবাই বের করতে পারবো। সো মডুলাসের মানটা তুমি বের করবা কমপ্লেক্স নাম্বার থেকে। সো মডুলাসের মান তুমি এখন জানো, তাহলে এর বর্গমূলের মান হবে প্লাস মাইনাস 1/√2 আর প্লাস এক্স চিহ্ন। দেখো এই চিহ্নটা কিন্তু মানে আমি তোমাকে বলতেছি, খেয়াল করো, আই রুট ওভার অফ আর মাইনাস এক্স। সো এভাবে করে আমি কিন্তু যে কোনো কমপ্লেক্স নাম্বারের বর্গমূলটা বের করতে পারি। তো এখন দেখো আমরা হলো জেড এর বর্গমূলের মানটা বের করি। খেয়াল করো রুট ওভার অফ জেড এর মান কত হবে, সবাই একটু ভালো করে এটা বাসায় একবার লিখলে তোমাদের হয়ে যাবে। সেটার মান হবে ভাইয়া প্লাস মাইনাস অফ 1/√2, সেকেন্ড ব্র্যাকেট দিবা। ওকে, সো তোমার এটার জন্য একটু মডুলাসের মানটা জানতে হবে। তো দেখো এখানে আমি মডুলাসের মান কিন্তু নর্মালি বের করতে পারবো। তোমাকে যখন কমপ্লেক্স নাম্বারটা বলে দিবে, তুমি তো মডুলাসের মান খুব ইজিলি বের করতে পারো। তোমার এটার ক্যালকুলেশনে আমাদের মডুলাসের মানটা লাগবে। ওকে, তো খেয়াল করো, তাহলে এখানে মান হবে রুট ওভার অফ আর প্লাস এক্স চিহ্ন আই ইন্টু রুট ওভার অফ আর মাইনাস এক্স। খেয়াল করো সবাই ভালো করে, এখানে শোনো আমার কথা। দেখো আর হচ্ছে মডুলাস, এটা আমরা জানি, আর হলো জেড এর মডুলাস। আচ্ছা, এক্স কি দেখো তো ভাইয়া, এক্স কিন্তু জেড এর বাস্তব অংশ। এক্স হলো এই যে জেড কমপ্লেক্স নাম্বারটা তার বাস্তব অংশ। যেমন ধরো তোমাকে আমি বললাম একটা সংখ্যা 3 + 4i, তাহলে বাস্তব অংশ কত বলো তো 3, এক্স এর মান হলো এই বাস্তব অংশের সমান, আর হলো মডুলাস। এবং দেখো এইখানে আমার চিহ্ন যেটা থাকবে আমার এই বর্গমূলের, সেখানেও কিন্তু চিহ্ন সেম থাকবে,
মানে কথা হচ্ছে যে আমি যে সংখ্যার বর্গমূল বের করতেছি সেই সংখ্যার আই এর আগে যে সাইনটা থাকবে, আমার অ্যান্সার আমি যখন বর্গমূলটা বের করব তারও আই এর আগে সেম সাইনটা থাকবে, এটা হচ্ছে কথা। ওকে, তো এটা দিয়ে কিন্তু আমরা এমসিকিউতে অ্যাপ্লাই করতে পারি, যে আমরা দেখব যে আমার সংখ্যাটার আয়ের আগে কোন সাইনটা আছে। ধরো আমি তোমাকে বললাম এখানে আমার আয়ের আগে দেখো প্লাস আছে, এই যে +4, তাহলে আমি কিন্তু এখান থেকে বলতে পারি আমার অ্যান্সার দেখো এটা একটা কমপ্লেক্স নাম্বার, এর বর্গমূলও কিন্তু কমপ্লেক্স নাম্বার হবে। সো এখানে আই আছে, আমার অ্যান্সারও কিন্তু আই থাকবে। তো এখানে আয়ের আগে যে সাইনটা থাকবে প্লাস বা মাইনাস, অ্যান্সারেও আয়ের আগে সেম সাইন থাকবে, এটা আমরা দেখবো আর কি অ্যান্সার করার সময়। ওকে, আচ্ছা এবার আসো দেখো আমাদের আমি আচ্ছা একটা কোশ্চেন করাই দিই এটা নিয়ে, দেখো খেয়াল করো এই কোশ্চেনটা, খেয়াল করো কতগুলা পরীক্ষা আসছে, গুচ্ছ 24-25, তোমার এই যে কুমিল্লা ভার্সিটি অনেকগুলা পরীক্ষা আসছে। দেখো এখানে কি বের করতে বলছে, জেড এর মান বের করতে বলছে। তাহলে দেখো তো এখান থেকে আমি কি লিখতে পারি ভাইয়া, এখান থেকে লিখতে পারি জেড সমান √5 + 12i, তাই না? আমার এই সংখ্যার বর্গমূলটা বের করতে হবে। এখন আমরা আসলে কিভাবে করব খেয়াল করো, আমি এই কমপ্লেক্স নাম্বারের বর্গমূল বের করব। আমরা কমপ্লেক্স নাম্বারের বর্গমূল বের করতে কি লাগে, আমার আগে মডুলাসের মানটা বের করতে হবে। খেয়াল করো মডুলাসের মান কত, √, বাস্তব অংশের স্কোয়ার প্লাস কাল্পনিক অংশের স্কোয়ার, 13। তো এই কমপ্লেক্স নাম্বারের মডুলাসের মান হচ্ছে 13। আর দেখো এক্স এর মান কত, আমি কিন্তু এভাবে করে পড়ছি, আমরা পড়ছি একটা সংখ্যা যদি z = x + iy হয়, তো তাহলে দেখো তো x মানে কি, তার বাস্তব অংশ। তাহলে এখানে বাস্তব অংশের মান কত, এখানে ভাইয়া বাস্তব অংশের মান হচ্ছে 5। এখন বলো ফর্মুলা কি ছিল, √z, তাই না? আমরা এখন z এর বর্গমূল মানে আমি এইটার বর্গমূল বের করব, 5 + 12i। তাহলে বলো তো আমাকে কত হবে, আমরা পড়ছিলাম সূত্র হলো +-1/√2 সেকেন্ড ব্র্যাকেট অফ √r + x, r এর মান কত ভাইয়া 13, x এর মান কত 5, r + x। ওকে, r + x। এবার দিব হলো চিহ্ন। তো খেয়াল করো আমি চিহ্ন কি দিব, এখানে কিন্তু ভাইয়া পজিটিভ, এর আগে পজিটিভ সাইন আছে, তাহলে আমার এখানে পজিটিভ সাইন হবে i × √r - x। r এর মান কত 13, x এর মান কত বলো তো, x এর মান হচ্ছে 5। ওকে, সো এটা দেখো এখন তুমি সিম্পলিফাই করলে তোমার অ্যান্সার হয়ে যাবে, তুমি দেখবা কার সাথে মিলতেছে। আরেকটু উপায় আছে, খেয়াল করো আরেকটু উপায় হচ্ছে তুমি অপশন টেস্ট করতে পারো। দেখো এখানে আমাকে বলতেছে z² এর মান হচ্ছে এইটা, আমার কিন্তু অপশনগুলা হলো z এর মান, মানে আমার কিন্তু z এর মানটা বের করতে বলছে। তো z এর মানগুলা অপশনে আছে, আমি যেটা করব আমি অপশনগুলাকে স্কোয়ার করব। দেখো যে অপশনকে স্কোয়ার করলে এটার সমান হবে ওটাই কিন্তু আমার অ্যান্সার। আমার কথা কি বুঝতে পারতেছো? আবার শোনো, এখানে আমাকে z এর মান বের করতে হবে। তো ভাই z, দেখো আমি এখানে অ্যান্সার হতে পারে a, হতে পারে b, হতে পারে c, হতে পারে d। তো আমি কিন্তু অ্যান্সারগুলোকে স্কোয়ার করলে কি পাবো, z² পাবো না, যেটা আমার কারেক্ট অ্যান্সার হবে। তো তুমি দেখবা কোন অপশনকে স্কোয়ার করলে এটার সমান হয়, যে অপশনকে স্কোয়ার করলে ওইটার সমান হবে ওইটা আমার কারেক্ট অ্যান্সার, ওইটা আমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? ওকে ভাইয়া বুঝছি। এখন আসো, এখন আরেক উপায় আছে, সেটা তোমাদের বলে দিই। খেয়াল করো আমি তোমাকে বলছিলাম যে আমার কোশ্চেনে আয়ের আগে যে সাইনটা থাকবে অ্যান্সারেও কিন্তু আয়ের আগে সেম সাইন থাকবে। এখানে ভাই যে সাইন থাকবে অ্যান্সারেও কিন্তু আয়ের আগে সেম সাইন থাকবে। তার মানে ডি নাম্বারটা আগে থেকে বাদ, ডি নাম্বারটা আগে থেকে বাদ। কেন বলো তো? কারণ দেখো ডি নাম্বারে কিন্তু আয়ের আগে নেগেটিভ আছে। আমরা এখানে দেখলাম কোশ্চেনে আয়ের আগে পজিটিভ, তার মানে কিন্তু অ্যান্সারেও আয়ের আগে পজিটিভ থাকতে হবে। তো দেখো ডি নাম্বারটা কিন্তু আগে থেকেই বাদ। আর এখানে আসলে দেখো তুমি এখানে সি নাম্বারের বাস্তব পার্ট নাই, বি নাম্বারের বাস্তব পার্ট নাই, তো বি আর সিও বাদ। বাট তুমি এভাবে করলে তুমি যে কোনো কোশ্চেন করতে পারবা। সো আমি তোমাকে সামারি করি, প্রথমত তুমি বর্গমূল বের করতে তুমি এই প্রসেসে যে কোনো কোশ্চেন করতে পারবা। সেকেন্ডলি আমি তোমাকে যেটা বললাম তুমি অপশন টেস্টও করতে পারো, তুমি দেখবা অপশনের কোনটাকে স্কোয়ার করলে ওই কোশ্চেনের সমান হচ্ছে। ওকে, এটা একটা উপায়। আর থার্ড অপশন হচ্ছে আমি এই সাইন দেখেও করতে পারি, অপশন এলিমিনেশন প্রসেস। আচ্ছা ভাই ঠিক আছে, ঠিক আছে। ওকে, এখন দেখো এই কোশ্চেনটা সবাই একটু খেয়াল করো, অনেকগুলা পরীক্ষা আসছে। -2i এর বর্গমূল কত, চলো করে ফেলি। √-2i, আমি একটা ছোট কাজ করবো এখানে। দেখো আমি একটা কাজ করলাম,
আমি ভাই একটা 1 যোগ করলাম আবার একটা 1 বিয়োগ করে দিলাম, করতেই পারি তাই না? হ্যাঁ। এখন দেখো আমি কি কাজ করি, এখানে আসো। আমি এই 1 কে লিখলাম ভাইয়া 1 ইস, আমি কিন্তু এখানে ভাই ভুল করছি, বলো তো কোথায় ভুল করছি? এখানে কিন্তু আমি 1 যোগ করছি, পরে কিন্তু 1 বিয়োগ করে দেওয়া লাগবে, তো এখানে -1 লিখো, ব্যালেন্স করে দেওয়া লাগবে তো অবশ্যই, তাই না? হ্যাঁ। সো এখানে আমি 1 কে 1 স্কয়ার লিখলাম, লিখতেই পারি 2 × 1 × I। দেখো এখানে -1, আমি -1 কে লিখতে পারি I স্কয়ারের সমান। আমি -1 কে লিখতে পারি কার সমান বলো তো? I স্কয়ারের সমান। এখানে দেখো ফর্মুলা পড়ে গেছে a স্কয়ার - 2ab + b স্কয়ার, বলো তো কার ফর্মুলা পড়ছিলাম? a - b হোল স্কয়ার। ওকে, a - b হোল স্কয়ার। তাহলে দেখো এই স্কয়ার রুট পরস্পর ভ্যানিশ হয়ে গেলে আমার থাকবে +-1 - I। তো অ্যানসার কোনটা বলো তো ভাইয়া? +-1 + I। এখন আমি তোমাকে বলি, তুমি তো বের করতে পারবা, কোনো সমস্যা নেই। আমরা কিন্তু আরেকভাবে করতে পারতাম, অপশন টেস্ট করে। আমি দেখব কোন অপশনকে বর্গ করলে, কোন অপশনকে স্কয়ার করলে এই -2 এর সমান হয়, ওটাও হয়তো আরেকভাবে করা যাবে। তুমি একটু আমার কথা ভালো করে শোনো, তুমি একটু এটা মনে রাখবা। দেখো ভাই আমাদের এই 2i এবং -2i পরীক্ষায় বেশি আসে, বুঝছো? আমি তোমাকে এটা মনে রাখতে রিকমেন্ড করব। তো মনে রাখবা 2i এর বর্গমূল হবে +-1 + I, আর -2 এর বর্গমূল হবে +-1 - I। এই দুটো একটু মনে রাখো, এটা পরীক্ষায় বেশি আসে। ওকে, এটা একটু মনে রাখা ট্রাই করো। আচ্ছা, এখন দেখো এই কোশ্চেনটা এগ্রিতে আসছে 24-25 এবং এটা কিন্তু তোমাদের পরীক্ষাতেও চলে আসতে পারে। খেয়াল করো এখানে কি বের করতে বলছে, √i + √-I। এখন তুমি এটা অনেকভাবে করতে পারো, দেখো আমরা এখানে √2i এর মান পড়ছি, তাহলে আমাকে বলো তো √i এর মান কত হবে, বলতে পারবা? খেয়াল করো এখানে আমি √i এর মান কত হবে বলো তো ভাই? √2টাকে ওই পাশে ভাগ করে দাও, তো √2 কে ওই পাশে ভাগ করলে 1/√2 পেয়ে গেছে। দেখো আমরা কিন্তু √i এর মান জানি। আবার তুমি এখান থেকে √-i এর মানও কিন্তু বের করতে পারবা। তো ভাই বের করে এখানে বসালেই হবে, এটা একটা প্রসেস। আরেকটা প্রসেস আছে, আমি ধরলাম এই মানটা x এর সমান, তো আমার x এর মানটা বের করতে পারলেই হয়ে গেল, তাই না? এটাই কিন্তু আমার সেই কাজ আর কি। এখন কিভাবে করে খেয়াল করো, এপাশে স্কয়ার করে দাও, এপাশে স্কয়ার করে দাও, তাহলে খেয়াল করো এখানে কি আসবে, ফর্মুলা ফেলো a স্কয়ার + b স্কয়ার + 2ab = x স্কয়ার। ওকে, আচ্ছা তাহলে খেয়াল করো এখানে i, এখানে -i, এখানে কত 2। দেখো এখানে i আর -i গুণ করলে কি -i স্কয়ার। ভাইয়া -i স্কয়ারের মান কত বলো তো? i স্কয়ারের মান হচ্ছে -1, তাহলে -i স্কয়ারের মান কি +1। ওকে, আচ্ছা এখানে দশমিক হয়ে যাচ্ছে কেন? ওকে, এটা x স্কয়ারের সমান। তাহলে খেয়াল করো এখানে কি থাকে, সব মিলে i কাটা। দেখো x স্কয়ারের মান পাচ্ছি 2, তাহলে x এর মান কত বলো ভাইয়া? +-√2 সি নাম্বারটা। ওকে, সো আমি কিন্তু এটা দুই ভাবে করতে পারি। আমি হচ্ছে এখানে √i এর মান বসাবো, √-i এর মান বসাবো, এটা একটা প্রসেস। আরেকটা প্রসেস কি, আমি ধরলাম ওই মানটা x এর সমান, সেখান থেকে আমি x এর মানটা বের করছি। সো এই কোশ্চেনটা পরীক্ষায় অনেক আসে, আমি তোমাদের রিকমেন্ড করব তুমি অ্যান্সারটা মনে রাখো। এই কোশ্চেনের অ্যান্সারটা তুমি মনে রাখো, কারণ এটা পরীক্ষায় অনেকবার আসে। সবাই একটু ভালো করে মনে রাখো, হ্যাঁ সবাই একটু ভালো করে মনে রাখো। আচ্ছা ঠিক আছে, ওকে এবার আমরা যাব হচ্ছে ঘনমূল, চতুর্মূল এবং ষড়মূল। আচ্ছা, সো ঘনমূলটা কিন্তু আমাদের পরীক্ষায় ভাইয়া অনেক আসে, সবাই একটু ভালো করে আমার কথাগুলো শোনো। আচ্ছা দেখো এখানে ঘনমূল, এই যে আমি যদি একটা সংখ্যার আমি তোমাকে এমসিকিউ হ্যাক্সগুলো বলতেছি, তুমি এটা অ্যাপ্লাই করলে যে কোনো সংখ্যার ঘনমূল বের করতে পারবা। নর্মালি আমাদের পরীক্ষা আসলে বর্গমূলটা বেশি আসে, বাট আমরা সবকিছু মানে সকল কনসেপ্ট আর কি কভার করব। তো খেয়াল করো আমি যদি এরকম একটা সংখ্যার ঘনমূল বের করি, √n³, একটা সংখ্যা দেখো আমি n³ এর ঘনমূল বের করতেছি, তো এর মান কত হবে ভাই বলো তো? একটা হবে n, একটা n ওমেগা, একটা n ওমেগা স্কয়ার। দেখো আমরা যখন বর্গমূল করতেছিলাম আমি কিন্তু অ্যান্সার পাইতেছিলাম দুইটা, তোমরা খেয়াল করছিলা সবাই? দেখো এই যে আমি এখানে দেখে আসি, হয়ে গেল। দেখো
আমি যখন কোনো সংখ্যার বর্গমূল বের করতেছি আমি কিন্তু ভাইয়া প্লাস মাইনাস মানে দুইটা অ্যান্সার পাচ্ছি। আমি যখন কোনো সংখ্যার ঘনমূল বের করব তখন আমরা তিনটে অ্যান্সার পাবো। দেখো তিনটে অ্যান্সার, এন ওমেগা স্কোয়ার। তুমি যখন কোনো সংখ্যার চতুর্মূল করবো তুমি অ্যান্সার পাবা চারটা। এই যে একটা প্লাস মাইনাস একটা প্লাস মাইনাস সব মিলে চারটা হবে। হ্যাঁ, সরমূল করলে তুমি পাবা হলো টোটাল 6টা মান। ওকে, সো আমরা জাস্ট মনে রাখবো যে এই টাইপের কোনো সংখ্যার ঘনমূল হবে এন এন ওমেগা স্কোয়ার। আচ্ছা, আমরা ওমেগা স্কোয়ার সামনে পড়বো, সমস্যা নেই। আচ্ছা গেল, তোমাকে একটা এক্সাম্পল দিয়ে ভালো করে বুঝতে পারবা। একটা এক্সাম্পল খেয়াল করো, দাঁড়াও। ওকে, দাঁড়াও। আচ্ছা আমি এখানে বলি, ধরো ধরো তোমাকে আমি বললাম যে তুমি আমাকে বের করে দাও যে ধরো বললাম যে আমাকে তুমি 27-এর ঘনমূল বের করে দাও। 27-এর ঘনমূল কিউব রুট কত হবে বলো তো? তোমার কাজ কি হবে, তোমাকে যার ঘনমূল বের করতে দিক না কেন তুমি ওই সংখ্যাটাকে এই ফরম্যাটের মতো করে ফেলবা। তাহলে খেয়াল করো, এখানে এন এর মানটা আমার কিন্তু লাগবে মেইনলি। এন এর মান জানলে কিন্তু এখানে বসালেই তো হয়ে যাচ্ছে। তাহলে খেয়াল করো, আমি 27-কে লিখতে পারি ভাইয়া 3 কিউব, তাই না? লেখা যায় কিন্তু। তাহলে এন এর মান কত বলো? কিউব রুট ওভার অফ এন কিউব, এন এর মান হচ্ছে 3, তাহলে অ্যান্সার হবে 3 ওমেগা স্কোয়ার। শেষ। সো তোমাকে যে কোনো সংখ্যার ঘনমূল বের করতে দিক না কেন তুমি ওইটাকে এই আকারের মতো করে নিয়ে ফেলবা, নিয়ে তারপরে দেখবা মান বসালে হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার আসে আমরা চতুর্মূল। এটা বেশি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় কিন্তু আসবে ভাইয়া, বলা যায় অনেকটাই। খেয়াল করো, যদি এরকম কোনো সংখ্যা থেকে যে ফোর্থ রুট ওভার অফ মাইনাস এন স্কোয়ার, তাহলে তার চতুর্মূল মানে আমি দেখো এই যে এখানে কিন্তু চারটে অ্যান্সার পাবো সব মিলাই। তার মান হবে প্লাস মাইনাস রুট ওভার অফ n/2 ইন্টু 1 প্লাস মাইনাস আই। খেয়াল করো, এই যে ফোর্থ রুট ওভার অফ মাইনাস এন স্কোয়ার, এই টাইপের কোনো সংখ্যার চতুর্মূল হবে প্লাস মাইনাস অফ n/2 1 প্লাস মাইনাস আই। একটা কোশ্চেন দেখাবো, পুরো টপিকটা কভার হয়ে যাবে। খেয়াল করো, ওকে এখানে আসো। দেখো অনেকগুলা পরীক্ষা আসছে, খেয়াল করো এখানে কার মান বের করতে বলছে বলো তো আমাকে। এখানে দেখো বের করতে বলছে ফোর্থ রুট ওভার অফ মাইনাস 64। এখন আমরা ট্রাই করব ফরম্যাট ম্যাচ করতে, তাহলে হয়ে যাবে। দেখো আমরা কি পড়ছি, আমরা পড়ছি ফোর্থ রুট ওভার অফ মাইনাস এন স্কোয়ারের মান হবে প্লাস মাইনাস n/2 1 প্লাস মাইনাস আই। তাহলে আমার কিন্তু এন এর মান জানলে হয়ে যাচ্ছে। এন এর মান এখানে কত খেয়াল করো তো, আমি এটাকে সাজায় লিখতে পারি মাইনাস 8 স্কোয়ার। বলো তো লিখতে পারি কিনা? অবশ্যই লিখতে পারি, কারণ এই যে 64 মানে কি 8 স্কোয়ার, এন এর মান হচ্ছে 8, সরাসরি মান বসাও। দেখো আমার কিন্তু ফর্মুলা মিলতে হবে, মাইনাস এন স্কোয়ার, এন এর মান হচ্ছে 8, তো প্লাস মাইনাস n/2 1 প্লাস মাইনাস আই। তো এখানে কত আসে বলো, প্লাস মাইনাস 2, এখানে 1 প্লাস মাইনাস আই। অ্যান্সার কোনটা? বি নাম্বারটা। খুবই সহজ, খুবই সহজ, ঠিক আছে। আচ্ছা এবার দেখো আমাদের বাকি আছে হলো সরমূল। আচ্ছা আমি একটা কোশ্চেন এখানে দেখাই দেই, এই কোশ্চেনটা পরীক্ষা আসতে পারে, ঘনমূলের কোশ্চেন। দেখো এখানে কিউব রুট ওভার অফ আই আছে এবং কিউব রুট ওভার অফ মাইনাস আই। তুমি ইন্ডিভিজুয়ালি এটার কিউব রুট বের করতে পারো, করে যোগ করলে হবে, ওটা একটা প্রসেস। আমরা আরেকটা ভাবে করতে পারি, দেখো সেটা কিভাবে আমি তোমাকে বলি। তুমি ইন্ডিভিজুয়ালি মান বের করে যোগ করা তুমি চাইলে করতে পারো, সমস্যা নেই। আমি ধরলাম এই মানটা এক্স এর সমান, আগে এরকম কোশ্চেন কিন্তু করছি বর্গমূলের সময়। এখন দেখো আমার কাজ হলো এক্স এর মানটা বের করা, তো আমি কি করব, এই কিউব রুটটাকে ভ্যানিশ করে দিব। এর জন্য আমি যেটা করতেছি, আমি ভাইয়া এখানে কিউব করে দিলাম, এখানে কিউব করে দিলাম, তাহলে দেখো তো কি আসে। সো এখানে দেখো a প্লাস বি হোল কিউবের ফর্মুলা, তো a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab, 3a ইন্টু বি মানে এটা 3ab ইন্টু a প্লাস বি, ঠিক আছে। তো এর a প্লাস বি মানে পুরোটা যোগফল, তো কিউব রুট ওভার অফ আই প্লাস কিউব রুট ওভার অফ মাইনাস আই, এটা ইকুয়ালস টু কি এক্স কিউব। ওকে ঠিক আছে, এটুকু বলো তো সবাই, ঠিক আছে ঠিক আছে। এখন এখানে দেখো আই থাকে, এখানে থাকবে মাইনাস আই, এখানে খেয়াল করো কি থাকবে 3 ইন্টু, সো কিউব রুট ওভার অফ, খেয়াল করো এখানে কি থাকে ভাইয়া, দেখো এই যে
মাইনাস আই আর এখানে প্লাস আই গুণ করলে মাইনাস আই স্কোয়ার। ভাইয়া মাইনাস আই স্কোয়ার মানে হলো 1, তো কিউব রুট ওভার অফ 1 মানে হলো 1, 1 এর ঘনমূল হচ্ছে 1। আর দেখো এটার মান কত বলো তো, আমি কিন্তু ধরে নিয়েছিলাম এটার মান হলো এক্স এর সমান, প্রথমে ধরে নিয়েছিলাম কিন্তু যে এই মানটা হচ্ছে এক্স এর সমান, বসায় দিলাম ইকুয়াল টু এক্স কিউব। এখন দেখো এটা কাটা যায়, থাকতেছে কি দেখো তো ভাইয়া, এক্স কিউব মাইনাস 3x সমান 0, এখান থেকে তুমি এক্স কমন নাও তাহলে থাকে কি এক্স স্কোয়ার মাইনাস 3 সমান 0। অতএব দেখো এক্স এর একটা মান হবে 0 আর ভাইয়া আরেকটা মান হবে প্লাস মাইনাস রুট 3, শেষ, মান বের করে ফেলছো। ওকে, সো আমি কিন্তু এদের মানে ইন্ডিভিজুয়ালি ঘনমূল বের করে তারপরও ক্যালকুলেশন করতে পারতাম, যে আমি এটার ঘনমূল আলাদা করে বের করব, এটার ঘনমূল আলাদা করে বের করব, দেন যোগ করব, বা আমি এভাবে করেও কিন্তু করতে পারি। ঠিক আছে, এটা সবাই একটু মনে রাখো, এটা একটু সবাই মনে রেখো, হ্যাঁ পরীক্ষায় কিন্তু আসবে। আচ্ছা ওকে, তো আমরা এখন ওমেগা নিয়ে পড়াশোনা করে আমরা অলরেডি কিন্তু ওমেগার একটু সামান্য কনসেপ্ট ইউজ করছি। তো ওমেগা মানে কি? ওমেগা হচ্ছে ভাইয়া 1 এর কাল্পনিক ঘনমূল। খেয়াল করো, ভালো করে বোঝাই, ওয়েট দেখো, আমাদের ওমেগা এবং ওমেগা স্কয়ার, আমি যদি 1 কে ভাইয়া কিউব রুট করি, হ্যাঁ তাহলে বলো তো কত হবে। দেখো 1 এর আমরা কি পড়ছি, কিউব রুট ওভার অফ n কিউব, এর মান হচ্ছে n ওমেগা স্কয়ার। আচ্ছা, এখানে আমি এটাকে ভেঙে লিখলাম 1 কিউব, তাহলে n এর মান হচ্ছে 1, তুমি কম্পেয়ার করো, তাহলে দেখো 1 এর ঘনমূল হচ্ছে 1 ওমেগা আর ওমেগা স্কয়ার, n এর মান যেহেতু 1, সো ওমেগা আর ওমেগা স্কয়ার কিন্তু 1 এর কাল্পনিক ঘনমূল, 1 এর কাল্পনিক ঘনমূল। কাল্পনিক ঘনমূল কেন বলতেছি, কারণ দেখবা তুমি ক্যালকুলেশন করলে ভাইয়া ওমেগার মান হবে -1 প্লাস রুট 3 i/2, সবাই মুখস্থ রাখবে এটা, আর ওমেগা স্কয়ারের মান হবে -1 মাইনাস রুট 3 i/2। ওমেগা এবং ওমেগা স্কয়ারের মান কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, সবাই ভালো করে মনে রাখবা। তো দেখো এখানে আমি যেটা দেখলাম যে ওমেগার মান ওইটা হবে, ওমেগা স্কয়ারের মান এইটা হবে। তো ওমেগা আর ওমেগা স্কয়ার কিন্তু পরস্পরের অনুবন্ধী, ওমেগা আর ওমেগা স্কয়ার কিন্তু পরস্পরের, খেয়াল করছো এটা তোমরা সবাই দেখো, এই যে এখানে আয়ের আগে ভাই প্লাস, এখানে আয়ের আগে মাইনাস, তো এরা কিন্তু পরস্পরের অনুবন্ধী সংখ্যা। সো আমরা মনে রাখবো যে ওমেগা আর ওমেগা স্কয়ার পরস্পর অনুবন্ধী সংখ্যা এবং ওমেগা ওমেগা স্কয়ার কি 1 এর কাল্পনিক ঘনমূল। আচ্ছা, এবার আসো আমরা কিছু প্রপার্টি নিয়ে পড়াশোনা করব। এই দুটো তোমরা আশা করি সবাই জানো, আমি একটু বলে দিচ্ছি এখন, যে দেখো এই যে আমরা যদি 1 এর সাথে ওমেগা তার সাথে ওমেগা স্কয়ার যোগ করে তার মান হবে 0, আর ভাইয়া ওমেগা কিউবের মান অলওয়েজ 1, তাহলে বলো তো ওমেগা টু দি পাওয়ার 6 এর মান কত? ওমেগা টু দি পাওয়ার 6 কে লিখতে পারি ওমেগা কিউবের স্কয়ার, এটার মান 1। তুমি দেখবা ওমেগা টু দি পাওয়ার 9 এর মান 1, ওমেগা টু দি পাওয়ার 12, প্রত্যেকের মান 1। খেয়াল করো 3 এর মান 1, 6, 9, 12 এগুলোর মান 1। এটা কমন পরিচয় বের করা ট্রাই করো তো, দেখো এরা কিন্তু 3 এর গুণিতক, 3, 3 2 6, 3 3 9, 3 4 12। আমি বলতে পারি ওমেগার মাথায় যখন 3 এর গুণিতক কোনো সংখ্যা থাকবে তার মান 1 হবে। আমরা দেখছিলাম i এর ক্ষেত্রে যদি 4 এর কোনো গুণিতক থাকে তার মান কিন্তু 1 হচ্ছিল, তো ওমেগার ক্ষেত্রে কি হবে, যদি 3 এর কোনো গুণিতক থাকে তাহলে তার মান 1 হবে। সবাই কি বুঝতে পারছি? আশা করি পারছো। ওকে, এখন ভালো করে শোনো, আমি একটু এখানে বলে দিই তোমাদের, খেয়াল করো। আমরা ধরো ওমেগার কোনো ঘাতের মান কেমনে ক্যালকুলেশন করবো, আমরা তো বুঝলাম যে 3, খেয়াল করো তুমি, আমি তোমাকে বললাম ওমেগা টু দি পাওয়ার 100, এটার মান কত বলো আমাকে, কেমনে করবা? শুনো, আমরা আয়ের সময় কি করছিলাম, 4 দ্বারা ভাগ করে ভাগশেষ নিয়েছিলাম। তুমি ওমেগার সময় যেটা করবা 3 দ্বারা ভাগ করে ভাগশেষ নেবা, শেষ, আর কিছু না। তাহলে খেয়াল করো 100কে আমরা 3 দ্বারা ভাগ করব, 3 33 99, ভাইয়া ভাগশেষ হচ্ছে 1, তো ভাগশেষ ওমেগার মাথায় বসায় দাও, ব্যাস। তাহলে ওমেগা টু দি পাওয়ার 100 মানে ওমেগা, ওমেগা টু দি পাওয়ার 100 মানে কি ওমেগা। আচ্ছা, এখন তোমাকে আমি বললাম ওমেগা টু দি পাওয়ার ধরো 5 0 0 2 3 6 9 8 7 3, ওকে, এটার মান কত? এখন তুমি কি করবা, এই সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ করে ভাগশেষ নিবা। এটা কিন্তু অনেক বড় একটা সংখ্যা,
এটাকে কিন্তু ভাইয়া 3 দ্বারা ভাগ করতে আমার অনেক বেশি টাইম লাগবে। সো তুমি মনে রাখবা, সবাই আমরা এটা ক্লাস 6-7 শিখছিলাম যে একটা বড় সংখ্যাকে 3 দ্বারা ভাগ করে ভাগশেষ নেওয়া যে কথা। আবার শোনো, একটা বড় সংখ্যাকে 3 দ্বারা ভাগ করে, মানে তুমি যে কোনো সংখ্যাকে বড় সংখ্যা বলে কথা নাই। ধরো আমি তোমাকে আরেকটা এক্সাম্পল দিই। ধরো বললাম ওমেগা টু দি পাওয়ার, ধরো বললাম 44। তাহলে কি করি আমরা, সংখ্যাটাকে 4 দ্বারা মানে 3 দ্বারা ভাগ করব। সো 3 13 39, 3 14 42, ভাগশেষ 2, তাই না? ক্যালকুলেশন করে ভাগশেষ বের করছো। আমরা ক্যালকুলেশন করে ভাগশেষ বের না করে আমি অন্য আরেকভাবে করতে পারি। দেখো, যে কোনো নাম্বারকে 3 দ্বারা ভাগ করে ভাগশেষ বের করার নিয়ম হচ্ছে, তুমি ওই নাম্বারে যতগুলো অঙ্ক আছে, এখানে দেখো তো সংখ্যাটা 4 আর 4 না, 44 মানে কি 2টা 4 আছে, তুমি ওদের যোগ করবা। যোগফল কত? 8। দেখো আমি যদি 8কে ভাইয়া 3 দ্বারা ভাগ করি, ভাগশেষ কিন্তু 2 হয়। ভাগশেষ কিন্তু 2 হয়। সো একটা বড় সংখ্যাকে বা একটা সংখ্যাকে আসলে আমি 3 দ্বারা ভাগ করে ভাগশেষ যা পাবো, আমি অত বড় ভাগ না করে আমি যেটা করতে পারি, আমি হলো নাম্বারগুলো যোগ করে তাকে ভাগ করব 3 দ্বারা, সেখানে আমি সেম ভাগশেষটাই পাবো। তো তুমি এখানে দেখো, তুমি কই গেল, দাঁড়াও, ওয়েট। তো তুমি দেখো, তুমি এখানে এত বড় সংখ্যাকে 3 দ্বারা ম্যানুয়ালি ভাগ করবা না, তুমি প্রতিটা নাম্বারকে যোগ করবা, দেখবা যোগফল কত হয়, তাকে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ আমি যা পাবো, পুরো সংখ্যাকে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ তাই পাইতাম। সেভাবে করে করা যাবে। এটা একটা প্রসেস। আরেকটা প্রসেস আছে, এটা শুধুমাত্র ওমেগার ক্ষেত্রে খাটবে। দেখো এখানে একটা বড় সংখ্যা আছে, আমার ক্যালকুলেশন করতে হবে। মনে রাখবা, ওমেগার পাওয়ার বের করতে আমি কি করব, প্রথম কাজ সবগুলা শূন্য কেটে দিবা, দিছি। সেকেন্ড কাজ 3 বা 3-এর গুণিতক কেটে দিব। 3 বা যেসব সংখ্যাকে 3 দ্বারা সরাসরি ভাগ করা যায় তাদেরকে ভ্যানিশ করে দিব। 3 কাটা। দেখো 6 কিন্তু 3-এর গুণিতক, কাটা। 9 কিন্তু 3-এর গুণিতক, কাটা। 3 কাটা। প্রথম ধাপ সবগুলো শূন্য কেটে দিব। সেকেন্ড ধাপ 3 অথবা 3-এর গুণিতক যারা ওদেরকে কেটে দিব। দেখো বাকি আছে কে কে, 5, 8 এবং 7। এরপরে যেটা করব, বাকি সংখ্যাগুলা থেকে যাদেরকে যোগ করলে, আবার শোনো, বাকি সংখ্যাগুলা থেকে যাদেরকে যোগ করলে 3-এর গুণিতক পাওয়া যায় তাদেরকেও ভ্যানিশ করে দিব। দেখো এখানে কি আছে, 8 আর 7 যোগ করলে কত হয় ভাই, 15 হয় না? 15 কিন্তু 3 দ্বারা বিভাজ্য, তাহলে 8 এবং 7 দুইটাই কাটা। বাকি আছে কে, 5 এবং 2। আচ্ছা, তো দেখো এখানে আমি এটাও করতে পারতাম যে 8 আর 7 15 আর 5 20। আচ্ছা 20 আর 2 হলো কত, 20 আর 2 22 হবে। খেয়াল করো এখানে আমার সব মিলে তাহলে কি পড়ে আছে বলো তো ভাইয়া, এখানে দেখো সব মিলে পড়ে আছে জাস্ট 52, তাই না? মানে 52 সংখ্যাটা পড়ে আছে, মানে 5 আর 2 পড়ে আছে। যোগফল কত, 7। 7কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত ভাই, 7কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ হচ্ছে কত হয়, 3 ভাগশেষ 1। এটার মান হচ্ছে ওমেগা। বুঝতে পারছি কিনা? তোমাকে আরেকভাবে করাই, দেখো তোমাকে ম্যানুয়াল ওয়েতে করে, তুমি যেটা আর কি পরীক্ষা হলে করতে পারো, তুমি এভাবে করবা, আর আমি তোমাকে অন্যভাবে প্রুফ করে দেখাচ্ছি। দেখো তো সবগুলো নাম্বারকে যোগ করলে কত আসে, 5, 2, 3, 6। আচ্ছা একবারে লিখি, আমি এত ক্যালকুলেশন করে লাভ নাই। 5 আর 2 7, আর 3 10, আর 6 16। 16 আর 9 কত হয়, 9 আর 7, হ্যাঁ 16 আর 9 হলো তোমার 25। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা 25 আর হলো যে, ঠিক আছে যোগফল ঠিক করতেছি তো, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, 25 আর এখানে 8 33, আর 7 40, আর 3 43। দেখো 43কে ভাইয়া 3 দ্বারা ভাগ করলে 3 14 42। দেখো মিলে গেছে কিন্তু, দেখছো মিলছে? বলো, আমি পুরো সংখ্যাকে 3 দ্বারা ভাগ করব না, যোগফলকে 3 দ্বারা ভাগ করে ভাগশেষ নিলেও হবে। বা আর একটা উপায় হচ্ছে কি, এভাবে পাওয়ারকে কাটাকাটি করে, এটা সবচেয়ে সহজ। প্রথম কাজ সবগুলো শূন্য কেটে দেওয়া। সেকেন্ড কাজ 3 বা 3-এর গুণিতক কেটে দেওয়া। থার্ড কাজ যেসব সংখ্যাকে যোগ করলে 3-এর গুণিতক পাওয়া যায় বা 3 পাওয়া যায় তাদেরকেও ভ্যানিশ করে দিবা। তোমার বাদ বাকি যা পড়ে থাকবে সেখানে আমি 3 দ্বারা ভাগ করে ভাগশেষ নিব, শেষ। পারবা না বলো তো সবাই? আশা করি সবাই করতে পারবা, আশা করি সবাই করতে পারবে। এটা তোমাদের হোমওয়ার্ক, হ্যাঁ সবাই পারবা, সবাই পারবে একদম। তোমরা কাটাকাটি করলে দেখবো অনেক ফাস্ট হয়ে গেছে। ওকে দেখো এরকম কোশ্চেন ভাই পরীক্ষায় থাকতে পারে। এখানে দেখো তো কি বলতেছে,
আচ্ছা, এখানে এটা আই হবে। দেখো এর মান বলতেছে -1 -√3i/2। আচ্ছা, তাহলে বলো তো এটা কার ভ্যালু? আমি তোমাকে ওমেগা এবং ওমেগা স্কোয়ারের মান কিন্তু মুখস্থ করতে বলছিলাম। ভাইয়া ওমেগার মান হচ্ছে -1 -√3i/2, আর ওমেগা স্কোয়ারের মান হচ্ছে -1, সরি এখানে প্লাস এখানে মাইনাস, যদি আসলে ইন্টারচেঞ্জ করা যায়, মানে তুমি এটাকে ওমেগা বললে এটাকে ওমেগা স্কোয়ার বলবা, এটা নিয়ে সমস্যা না, মানে এই মান কিন্তু ফিক্স না। আর আমরা আসলে পড়াশোনা করার সময় ফিক্স হিসেবে পড়াশোনা করব, নাহলে আমাদের প্যাচ লেগে যাবে। তুমি এদের মধ্যে একটাকে ওমেগা ধরবা, বাকিটা ওমেগা স্কোয়ার হবে, এটা হলো মেইন নিয়ম। বাট আমরা আসলে একটা ফিক্সড মান মনে রেখে যেন আমার ক্যালকুলেশন সবসময় মানে ভুল না যায় আর কি। তাহলে দেখো এটা হচ্ছে ওমেগা স্কোয়ারের সমান, এখানে জাস্ট মান বসায় দাও। তো 1 প্লাস এ মানে ওমেগা স্কোয়ার, এ স্কোয়ার মানে ওমেগা টু দি পাওয়ার 4। বলো তো ভাই ওমেগা টু দি পাওয়ার 4 মানে কি? ওমেগা টু দি পাওয়ার 4 মানে কিন্তু ওমেগা, কারণ ভাগশেষ হচ্ছে 1, 3 দ্বারা ভাগ করলে। সো 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে হলো 0, 0। আচ্ছা, খেয়াল করো, ভালো কোশ্চেন। এটার মান বের করতে বলছে, ভালো করে সবাই মনোযোগ দাও, খেয়াল করো। আমরা পড়ছি ভাইয়া ওমেগার মান হচ্ছে -1 প্লাস √3i/2, তাই না? দেখো √3i কে আমি বলতে পারি মাইনাস, খেয়াল করো এই যে আমি কিন্তু এটাকে বলতে পারি √3i, তাই না? অবশ্যই বলতে পারি, কিন্তু এই যে আই আমি বাইরে বের করে আনলাম, √3 ইন্টু -√1, সো -√1 মানে কিন্তু আই। সো এখন তাহলে আমি এভাবে করে লিখি আর কি, এখানে দাঁড়াও এভাবে করে লিখি, এখানে লিখলাম যে -√3, এটা ওমেগার ভ্যালু। তাহলে খেয়াল করো তো আমার কিন্তু ভাই দেখো এই লবটা কিন্তু এখানে আছে, এই যে দেখছো ভিতরে কিন্তু আছে। তাহলে এটার মান কত বলো তো ভাইয়ারা, সবাই বলো। তো এটার মান হচ্ছে কি 2 ওমেগার সমান, একটা মান পাইছি, একটা মান পাইছি। আচ্ছা দেখো বাকি আছে কে? আমার দেখো তো এটার মান কত ভাই, আমরা পড়ছি যে ওমেগা স্কোয়ারের মান হচ্ছে -1 -√3/2। তাহলে দেখো এই যে -1 -√3 সমান কি 2 ওমেগা স্কোয়ার, 2 ওমেগা স্কোয়ার। ওকে, ঠিক আছে, জাস্ট মান বসালে শেষ, এখানে মান বসাও। তাহলে খেয়াল করো 2 ওমেগা এর কিউব আর এখানে 2 ওমেগা স্কোয়ার এর কিউব। ওকে, খেয়াল করো এবার, সেখানে ভাই আসতেছে 8 ওমেগা কিউব, এখানে আসতেছে 8 ওমেগা টু দি পাওয়ার 6। আমরা জানি ওমেগা কিউবের মান হচ্ছে 1, ওমেগা টু দি পাওয়ার 6 এর মানও কিন্তু 1। তো 8 আর 8 যোগ করলে 16, এই নাম্বারটা। পারবা না বলো তো সবাই? আশা করি সবাই পারবা। দেখো গুচ্ছে আসছে, ভালো কোশ্চেন, গত বছর আসছে। তোমরা এখন পারবা কেন এটা বলো, খেয়াল করো সবাই। দেখো এখানে কি আছে, জাস্ট সিম্পলিফাই করলেই হবে। ওমেগা 1 4টা 9, ওমেগা 1 3টা 5 8। দেখো আমরা পাওয়ার ক্যালকুলেশন করলেই ভাই শেষ। দেখো কেমনে করে বলো তো? প্রথম কাজ কি, সবগুলা জিরো কেটে দেয়, এখানে কি জিরো আছে? নাই। পরের কাজ কি, 3 বা 3 এর গুণিতক কেটে দেয়। তাই খেয়াল করো 9 কিন্তু 3 এর গুণিতক, সব 9 কাটা। তাহলে এখানে পড়ে থাকতেছে একমাত্র ওমেগা টু দি পাওয়ার 1 মানে ওমেগা। এবার এখানে আসো, প্রথম কাজ কি, 3 বা সরি সবগুলা শূন্য কাটা, এখানে কোনো জিরো নাই। সেকেন্ড কাজ কি, 3 বা 3 এর গুণিতক কাটা। দেখো এখানে কিন্তু কোনো সংখ্যা সরাসরি 3 দ্বারা ভাগ করা যায় না। থার্ড কাজ কি ছিল, যেসব সংখ্যাকে, আবার শুনো, যেসব সংখ্যাকে যোগ করলে 3 এর গুণিতক হয়। তাহলে খেয়াল করো এখানে 5 আর 5 10 আর 5 15, 15 কিন্তু 3 দ্বারা বিভাজ্য, তার মানে এরা কাটা। আবার দেখো 8 আর 1 9, এরাও 3 দ্বারা বিভাজ্য, এরা কাটা। তাহলে কি থাকে, ওমেগা টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে দেখো সব মিলে 2 প্লাস ওমেগা, ডি নাম্বারটা। খুবই সহজ কিন্তু, তুমি জাস্ট এই পাওয়ারগুলোকে সিম্পলিফাই করবা, আর কিচ্ছু না। তুমি জাস্ট পাওয়ারগুলোকে সিম্পলিফাই করলেই হবে, তুমি জাস্ট এই পাওয়ারগুলোকে সিম্পলিফাই করলেই হবে, ঠিক আছে? আচ্ছা এটা একটু খেয়াল করো। দেখো ঢাকা ভার্সিটি এবং রাজশাহী ভার্সিটিতে আসছে, এখানে কি বলে দেখো তো, এখানে বলতেছে এককের কাল্পনিক ঘনমূল ওমেগা হলে এই রাশির মান কত। এটা সহজ কোশ্চেন, দেখবে পারবো আমরা। 1 মাইনাস ওমেগা 1 মাইনাস ওমেগা স্কোয়ার, পরে কি আছে বলো, 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4। ভাইয়া ওমেগা টু দি পাওয়ার 4 মানে হচ্ছে ওমেগা, আর 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 8, ওমেগা টু দি পাওয়ার 8 এর মান হচ্ছে কি
বলো তো কত ভাইয়া? ওমেগা স্কোয়ার। তাহলে দেখো এবার আমি গুণ করে দিব। তো দেখো এইটা এটা পরস্পর গুণ করলে হবে 1 মাইনাস ওমেগা এর হোল স্কোয়ার, এইটা পরস্পর গুণ করলে হবে 1 মাইনাস ওমেগা স্কোয়ার তার হোল স্কোয়ার। এখন আমি একটু এটাকে কম্বাইন করে লিখবো যে 1 মাইনাস ওমেগা একটা সাইডে, 1 মাইনাস ওমেগা স্কোয়ার, এদের হোল স্কোয়ার দিলাম, দিতেই পারি তাই না? বলো তো এই যে এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মানে কি এ প্লাস মানে এ বি হোল স্কোয়ার, মানে জাস্ট আমি একবারে হোল স্কোয়ার আকারে লিখছি। আচ্ছা, ভিতরে গুণ করে দাও, খেয়াল করো গুণ করলে কত হয়। 1 মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা প্লাস ওমেগা কিউব, ওয়েট, এটার হোল স্কোয়ার। তাহলে খেয়াল করো ওমেগা কিউবের মান কত? ওমেগা কিউবের মান হচ্ছে ভাইয়া 1, ওমেগা কিউবের মান হচ্ছে 1। তাহলে আমার দেখো তো সব মিলে এখানে কি থাকে 2, এটা মাইনাস এখানে কমন নাও, তাহলে থাকে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। বলো এটার মান কত? ভাই আমরা জানি যে 1 প্লাস ওমেগা স্কোয়ারের মান হচ্ছে 0, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান হচ্ছে -1, বসায় দাও। তাহলে 2 আর এখানে মাইনাসে মাইনাসে +1 মানে 3 স্কোয়ার ইকুয়াল টু 9 হবে। সবাই বুঝতে পারছো কিনা আমাকে বলো, সবাই বুঝতে পারছো কিনা আমাকে বলো। ওকে, তো আমরা এখন সঞ্চার পথ পড়লে আমাদের শেষ, আমরা সঞ্চার পথের টপিকটা পড়লে আমাদের অধ্যায়টা পুরোপুরি কভার ইনশাল্লাহ। ওকে, তো খেয়াল করো এখানে আসলে অনেকগুলো কথা লেখা আছে, তুমি ম্যানুয়াল ওয়েতে আসলে বের করতে পারো, বাট তুমি যদি এগুলা মনে রাখো তুমি সরাসরি কোশ্চেন দেখে অ্যান্সার বলতে পারবা। আমি তোমাকে ম্যানুয়াল ওয়েতে সলভ করা শেখাবো, টেনশনের কোনো কারণ নাই। তুমি যদি এমসিকিউ হ্যাক্সগুলো ভুলেও যাও তাও যেন করতে পারো, দেখাবো, সমস্যা নেই। বাট এখন একটু ভালো করে শোনো, এগুলো তুমি একবার পড়লে হয়ে যাবে। খেয়াল করো এখানে জেড হলো একটা কমপ্লেক্স নাম্বার, জেড একটা কমপ্লেক্স নাম্বার। আচ্ছা, তো এখন দেখো জেড একটা কমপ্লেক্স নাম্বার যেটাকে বলতেছি এক্স প্লাস আই ওয়াই এর সমান। আচ্ছা, যদি এরকম কোনো সংখ্যা থাকে যে জেড প্লাস এ ইকুয়াল টু জেড প্লাস বি, এখানে কিন্তু ভাইয়া এ বি এগুলা ধ্রুবক, বুঝছো? এ বি এগুলা কি ধ্রুবক সংখ্যা, ধ্রুবক সংখ্যা। সেটা কম, দেখো এই দাগটা কি, এটা কিন্তু মডুলাস, মডুলাস অফ জেড প্লাস একটা ধ্রুবক সংখ্যা ইকুয়াল টু মডুলাস অফ জেড প্লাস আরেকটা ধ্রুবক সংখ্যা। এরকম হলে সেটা হলো ভাই সরল রেখা নির্দেশ করবে, সরল রেখা নির্দেশ। দেখো সেটা আমি এখানে বলছি, যে খেয়াল করো 4 নাম্বার পয়েন্টে দেখো তো কি বলতেছে, মডুলাস অফ জেড প্লাস এ মডুলাস অফ জেড প্লাস বি এর মান যদি 1 হয়, এর মান 1 মানে কি, তুমি আর গুণ করে দাও, আর গুণ করলে জেড প্লাস এ ইকুয়াল টু জেড প্লাস বি। যদি এটা হয় তাহলে বলবো সেটা হচ্ছে সরল রেখা নির্দেশ করবে। যদি ভাইয়া এটার মান যদি 1 এর সমান না হয়, 1 এর সমান না হলে সেটা বৃত্ত নির্দেশ করবে, বৃত্ত নির্দেশ করবে, ঠিক আছে? আবার দেখো যদি এরকম থাকে যে জেড প্লাস ধ্রুবক ইকুয়াল টু একটা ধ্রুবক, ধর এরকম আছে মডুলাস অফ জেড প্লাস 3 ইকুয়ালস টু 5, এটা বলো তো কি হবে ভাইয়া? দেখো জেড প্লাস ধ্রুবক সংখ্যা ইকুয়াল টু ধ্রুবক, এটা বৃত্ত নির্দেশ করবে, তাই না? তো আমি কিন্তু ফরম্যাটটা মনে রাখতে পারলে আমার কিন্তু কোনো ক্যালকুলেশন করা লাগতেছে না, আমি জাস্ট কিন্তু ভাই ফরম্যাটটা দিয়ে অ্যান্সার করতে পারতেছি, আমি কিন্তু জাস্ট ফরম্যাটটা দিয়ে অ্যান্সার করতে পারতেছি, ঠিক আছে? এটুকু আশা করি বুঝছো। আচ্ছা, এবার দেখো জেড জেড বার বিন্দু বৃত্ত নির্দেশ করে মানে কি, খেয়াল করো। ধরো ধরলাম এখানে জেড এর মান হচ্ছে আমার এক্স প্লাস আই ওয়াই, তাহলে বলো তো জেড বার মানে কি, জেড এর অনুবন্ধী সংখ্যা এক্স মাইনাস আই ওয়াই, গুণ করো তো জেড জেড বার, দেখো গুণফল আসতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো আমাকে তোমরা সবাই বলো এটা কার সমীকরণ? এটা কিন্তু একটা বৃত্তের সমীকরণ, যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 0। তো জেড জেড বার সমান 0 মানে কি, একটা বৃত্ত যে বৃত্তের ব্যাসার্ধ 0, বিন্দু বৃত্ত, সো এটা ওটা নির্দেশ করে। আচ্ছা, এবং দেখো তুমি এই দুইটা সবাই একটু মনে রেখো, কারণ এটা হাতে করলে বেশি টাইম লাগবে, বুঝছো? এই দুইটা জিনিস কিন্তু ভাই হাতে করলে টাইম বেশি লাগবে, তুমি অন্যগুলো হাতে করতে পারো সমস্যা নাই, এটা হাতে করা যাবে বাট টাইম বেশি লাগবে। তো খেয়াল করো যে যদি আমার মাঝখানে প্লাস থাকে বলবো উপবৃত্ত, মাঝখানে মাইনাস বলবা অধিবৃত্ত, জাস্ট এই ফরম্যাটটা একটু মনে রাখো, যে জেড সাথে এ আছে, জেড এর সাথে বি আছে ইকুয়াল টু ধ্রুবক সংখ্যা, সো একটা হবে উপবৃত্ত, যখন আমার মাঝখানে প্লাস থাকবে মাঝখানে মাইনাস হলে অধিবৃত্ত হবে, ঠিক আছে? তো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো তোমার এইটা এইটা আর লাস্টের দুইটা।
আসলে এই তিনটা। তো তুমি এগুলো ভাই একবার আসলে দেখলেই হয়ে যাবে, বাট আমি তোমাকে মেইন নিয়মটাও করা শেখাবো, টেনশনের কোনো কারণ নেই, তোমাকে মেইন নিয়মটাও করা শেখাবো। খেয়াল করো, কুমিল্লা ভার্সিটি পরীক্ষা আসছে, এখানে কি বলে দেখো, এখানে বলতেছে জেড মাইনাস টু ইকুয়াল টু থ্রি কার সমীকরণ? আচ্ছা তোমাকে একটু আগে পড়াইছি, জেড প্লাস এ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা হচ্ছে একটা বৃত্ত, তাই না? এখানে এর মান হলো মাইনাস টু, কে এর মান হলো তিন, মানে জেড একটা কমপ্লেক্স নাম্বার, সাথে ধ্রুবক থাকবে, মডুলাসের মধ্যে ইকুয়াল টু ধ্রুবক, বৃত্ত। আমি যদি এই লাইনটা আসলে মনে রাখতাম, আমার কিন্তু ক্যালকুলেশন করা লাগতেছে না, আমি চোখ বন্ধ করে বলবো সেটা একটা বৃত্ত। ধর আমি ভুলে গেলাম, তাহলে কি করতে হবে? তোমাকে মেইন নিয়ম শেখাই, চলো। জেড মানে কি বলো? জেড মানে হলো এক্স প্লাস আই ওয়াই। আচ্ছা এখন দেখো মডুলাস মানে কি, এটা একটু সাজায় লিখি, তাহলে খেয়াল করো, এক্স মাইনাস টু প্লাস আই ওয়াই। আচ্ছা মডুলাস মানে কি বলো? মডুলাস মানে হলো রুট ওভার অফ বাস্তব অংশের স্কোয়ার প্লাস কাল্পনিক অংশের স্কোয়ার। আচ্ছা এখন এ পাশে আসো, ওয়েট একটু সুন্দর করে, তাহলে খেয়াল করো, আমি এখানে এই রুটটাকে বাদ দিলে দেখো তো কি থাকে, এক্স মাইনাস টু হোল স্কোয়ার, আমি এখানে লিখলাম ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার ইকুয়াল টু থ্রি স্কোয়ার। বলো এটা কার সমীকরণ? তোমরা আমাকে বলো এটা কার সমীকরণ? আমরা কিন্তু জানি ভাই এটা হলো বৃত্তের সমীকরণ, তাই না? এটা হলো বৃত্তের সমীকরণ। তো দেখো আমি যদি আসলে এমসিকিউ এক্স ভুলে যাই তাও কিন্তু আমি করতে পারবো, আমি ম্যানুয়াল ওয়েতে ক্যালকুলেশন করলে আমি আসলে সমীকরণ লাস্টে পেলে বুঝতে পারবো। দেখো এটা একটা বৃত্ত, যে বৃত্তের কেন্দ্র হচ্ছে, বলে দিই একবারে, মাঝে মধ্যে কেন্দ্র বের করতে বলে, কেন্দ্র এত, ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 3। বৃত্তের সমীকরণ থেকে আমরা এগুলা পারি। দেখো এখানে কিন্তু বলছে, দেখছো বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ কত, তুমি ম্যানুয়াল ওয়েতে ইকুয়েশন নিয়ে আসবা, তুমি ইকুয়েশন নিয়ে এসে তারপরে কি বের করবা? কেন্দ্র বের করবা, দেন ব্যাসার্ধ বের করবা, ম্যানুয়াল ওয়েতে সলভ করবা, ঠিক আছে? আচ্ছা এবার দেখো, ঢাকা ভার্সিটি পরীক্ষা আসছে, বলো তো এটা কার সমীকরণ? আমি বলছিলাম যে এরকম থাকবে, জেড সাথে একটা ধ্রুবক, জেড সাথে আরেকটা ধ্রুবক ইকুয়াল টু কনস্ট্যান্ট, মাঝখানে প্লাস হলে উপবৃত্ত হবে, উপবৃত্ত, উপবৃত্ত। তুমি ম্যানুয়ালি করতে পারবা, সমস্যা না, তোমরা এগুলো একাডেমিকে করে আসছো, কিভাবে ক্যালকুলেশন করে বের করতে হয়। তুমি এখানে জেড এর মান বসাবা, এখানে তুমি মডুলাসের মান বের করবা, এখানে বের করবা, পরে তুমি ইকুয়েশন সলভ করে একটা মানে ইকুয়েশন নিয়ে আসবা। ভাই উপবৃত্তের আদর্শ আকার কেমন হয়? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। দেখবো তোমার এরকম একটা আকার আসবে, তখন তুমি বুঝবা সেটা একটা উপবৃত্তের সমীকরণ, ঠিক আছে? ঠিক আছে, ওকে। দেখো অনেকগুলা পরীক্ষা আসছে, জেড জেড বার ইকুয়াল টু ওয়ান মানে কি? খেয়াল করো, জেড মানে হলো এক্স প্লাস আই ওয়াই, জেড বার মানে হলো এক্স মাইনাস আই ওয়াই, এটার মান হচ্ছে 1, গুণ করো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে। দেখো এটা একটা বৃত্ত, যে বৃত্তের কেন্দ্র হলো 0,0, যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 1, তো এটা কিন্তু বিন্দু বৃত্ত না, ব্যাসার্ধ 1 মানে কিন্তু বিন্দু বৃত্ত না, বিন্দু বৃত্ত মানে হলো কি ব্যাসার্ধের মান 0 হয়, ওকে? সো এই ছিল আমাদের কমপ্লেক্স নাম্বারের টোটাল গুচ্ছ প্রস্তুতির ক্লাস। আমি ট্রাই করছি তোমার এই ক্লাসে তোমাদের গুচ্ছ পরীক্ষার জন্য শেষ মুহূর্তে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো এবং তোমার পরীক্ষার জন্য যা যা দরকার সেগুলো বলা আছে। আমি তোমাদের স্লাইডটা দিয়ে দিব, দেখবা স্লাইডে আরও কিছু হোমওয়ার্ক থাকবে, সবাই ওগুলো অবশ্যই ভালো করে করে ফেলবা। তোমার জন্য স্লাইডের প্রতিটা কোশ্চেন, প্রতিটা লাইন পড়া হয়, ঠিক আছে? তো এই স্লাইডে সবগুলো টপিক ইনক্লুড করা আছে, তোমরা জাস্ট একবার পড়তে পারলে সব কিছু বুঝতে পারবা। এরপরে তোমার কাজ কি? তুমি হলো তোমার কোশ্চেন ব্যাংক থেকে অধ্যায়টা প্র্যাকটিস করবা। আমি তোমাকে যে যে মেথডগুলো শেখালাম, তোমাকে যে যে প্রসেসগুলো বললাম, তুমি ওই প্রসেস অ্যাপ্লাই করে তোমার কোশ্চেন ব্যাংকের কোশ্চেনগুলো সলভ করবা, তাহলে তোমার এ অধ্যায় নিয়ে আর কোনো টেনশন করতে হবে না। সো আজকের ক্লাসটা এ পর্যন্তই। আমার জন্য সবাই দোয়া করবা, সবাই নিয়মিত নামাজ কালাম করবা, আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবা, চাইবা, অবশ্যই তোমাকে আল্লাহ তাআলা সাহায্য করবে ইনশাল্লাহ। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।